বইযুগ চিত্র বৈচিত্র্যে আপনাদের পড়ে শোনাচ্ছি ফ্রান্স কাফকার উপন্যাস দ্য ট্রায়াল। উপন্যাসটির আজ নবম পর্ব। অধ্যায় ৮, কমার্শিয়াল ট্রাভেলার ও অ্যাডভোকেটের পদচ্যুতি। শেষ পর্যন্ত কে মনস্থির করতে পারল যে অ্যাডভোকেটের হাত থেকে সে তার মামলাটা তুলে নেবে। তার এই পদক্ষেপ কতখানি বিচক্ষণ হবে সে সম্পর্কে যদিও শেষ নিঃসংশয় হতে পারেনি, কিন্তু তবু এটার যে প্রয়োজন ছিল এমন একটা বোধই তার কাছে প্রাধান্য পায়। এই সিদ্ধান্তে নিজেকে আবদ্ধ করতে তার প্রচুর শক্তি ক্ষয় করতে হয়েছে। ঠিক যেদিন সে ঠিক করল অ্যাডভোকেটের কাছে যাবে, সেদিন তার অনেক কাজ সারতে বাকি ছিল। তাই অনেক রাত পর্যন্ত তাকে অফিসে থাকতে হয়েছিল। অ্যাডভোকেটের বাড়ির দোরগোড়ায় যখন সে পৌঁছল, তখন রাত 10টাও পার হয়ে গেছে। ঠিক বেল বাজাবার আগে সে আরও একবার ভাবল যে টেলিফোনে অথবা চিঠির মারফত অ্যাডভোকেটকে তার মামলার কাজ থেকে অব্যাহতি দেবার কথাটা জানানো বেশি ভালো হবে কিনা। সামনাসামনি কথাবার্তা বেদনাদায়ক হতে পারে, তথাপি সামনাসামনি দেখা হওয়ার সুযোগটা সে হাতছাড়া করতে চায়নি। অন্য কোনো পদ্ধতিতে অ্যাডভোকেটকে পদচ্যুত করলে সমস্ত ব্যাপারটাই কেমন নিঃশব্দে ঘটে যেত, অথবা খানিকটা আনুষ্ঠানিক প্রাপ্তি স্বীকারের মধ্যে দিয়ে পদচ্যুতির পর অ্যাডভোকেটের কী প্রতিক্রিয়া হলো, অথবা অ্যাডভোকেটের মতে এর ফলে কে সম্ভাব্য পরিণাম কি হতে পারে এবং তার গুরুত্বই বা কতখানি, সেই সমস্ত খবর সঠিক তাকে তখন লেনির কাছ থেকে বার করতে হবে। অ্যাডভোকেটের সামনাসামনি বসে পদচ্যুতির কথাটা তাকে আকস্মিক চমকে দেওয়ার জন্য নিক্ষেপ করা যাবে, এবং একজন যতই নিজেকে চেপে রাখার চেষ্টা করুক না কেন, কে অ্যাডভোকেটের আচরণ দেখেই বুঝে নিতে সমর্থ হবে সে যা জানতে চায়। এও হয়তো সম্ভব হতে পারে যে শেষ পর্যন্ত সব দেখে শুনে অ্যাডভোকেটের হাতেই হয়তো মামলার দায়িত্ব রাখার মতো বিচক্ষণ দৃষ্টি সে পাবে। সে তার এই চরম সিদ্ধান্ত পরিত্যাগও করতে পারে। অ্যাডভোকেটের দরজায় প্রথম বেল টেপার শব্দ, যা স্বাভাবিক, কেউ শুনতে পেয়েছে বলে মনে হলো না। লেনি হয়তো একটু তৎপর হতে পারত, কে ভাবল। তবে কৃতজ্ঞ বোধ করার পক্ষে এটাই যথেষ্ট ছিল যে কোনো তৃতীয় ব্যক্তি এর মধ্যে নাক গলাতে আসেনি, যা এখানে স্বভাবতই হয়। যেমন ড্রেসিং গাউন পরে কেউ, অথবা তার ব্যাপারে নাক গলাতে চায় এমন কেউ কেউ। কে দ্বিতীয়বার বেলের বোতাম টিপতে টিপতে অন্য দরজার দিকে একবার তাকালো, কিন্তু এক্ষেত্রেও দুটো দরজাই বেশ ভালো করে বন্ধ করা। অবশেষে অ্যাডভোকেটের দরজার গ্রিলে একজোড়া চোখ আবির্ভূত হলো। একজন দরজার ছিটকিনিটা পেছন দিকে টানল, কিন্তু তখনও রাস্তা আটকানো। লবি দিয়ে ঘোষণা করতে শোনা গেল সেই লোকটা, এবং একমাত্র তখনই দরজাটা সশব্দে খোলা হলো। কে দরজাটা ঠেলতে লাগলো, কারণ সে শুনতে পেল ইতিমধ্যেই একটা চাবি পাশের তালাটাতেও দ্রুত ঘোরানো হচ্ছে। এবং তারপর হঠাৎ যখন দরজাটা খুলে গেল, সে আক্ষরিক অর্থেই হলের মধ্যে যেন হুমড়ি খেয়ে পড়ল। সেখানেই লেনিকে এক ঝলক দেখতে পেল, যার জন্য সেই সতর্কতামূলক ধ্বনিটি এর আগে নিক্ষিপ্ত হয়েছিল। সে দ্রুত তার নাইট গাউন পরা অবস্থায় নিচে লবিতে নেমে এলো। এক মুহূর্তের জন্যে সে লেনির পেছন থেকে উঁকি মারল, এবং তারপরেই দেখতে ঘাড় ঘোরালো যে কে দরজাটা খুলে দিয়েছিল। সে ছিল শুকনো খটখটে বেটেখাটো একটা মানুষ। মুখে তার এক মুখ লম্বা দাড়ি, হাতে তার একটা মোমবাতি। কে তাকে জিজ্ঞাসা করল, আপনি কি এখানে কাজ করেন? না, লোকটি বলল, আমি এ বাড়ির কেউ না, আমি একজন মক্কেল মাত্র। কাজে আমি এখানে এসেছি। এইরকম শুধুমাত্র শার্ট পরে? কে জিজ্ঞাসা করল, লোকটার এইরকম সম্পূর্ণ আড়ম্বর বর্জিত, যার সামান্য একটু বাইরে যেতে দরকার পোশাকের উল্লেখ করে। ও, আমাকে মাফ করবেন। মোমবাতির আলোয় নিজের দিকে তাকিয়ে যেন এর আগে সে তার পোশাক সম্পর্কে সম্পূর্ণ অচেতন ছিল, লোকটি বলল। বেশ কাঠখোট্টা গলায় কে খোঁজ করল, লেনি কি আপনার রক্ষিতা? সে তার পা দুটো একটু ফাঁক করল। তার টুপি ধরা হাতটাও পেছনের দিকে দৃঢ়ভাবে আবদ্ধ। যেহেতু সে একটা মোটা গ্রেড কোটের মালিকানাপ্রাপ্ত, তার ফলেই মনে মনে সামনের বেটেখাটো ছোট্ট মানুষটার চেয়ে অনেকখানি নিজেকে সে উচ্চমার্গী মনে করল। হায় ভগবান! আতঙ্কে লোকটা মুখের সামনে এক হাত তুলে যেন এ কথার প্রতিবাদ করল। না না,
আপনি কি সব যাতা ভাবছেন? আপনাকে তো দেখে একজন সৎ মানুষ মনে হচ্ছে। মুখে হাসি ফুটিয়ে কে বলল। কিন্তু যাই হোক না কেন, এবার চলুন যাওয়া যাক। সে টুপিটা নাড়ল তাকে প্রথম যাবার সংকেত জানিয়ে। আপনার নাম? যেতে যেতে কে জিজ্ঞাসা করল। ব্লক একজন কমার্শিয়াল ট্রাভেলার। ছোট্ট মানুষটা ঘুরে দাঁড়িয়ে তার পরিচয় দিয়ে বলল, কিন্তু কে তাকে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে দেবে না। এটা কি আপনার আসল নাম? কে বলে চলল। নিশ্চয়ই, তার উত্তর এলো। কিন্তু আপনার এ ব্যাপারে সন্দেহ করার কি আছে? আমি ভেবেছিলাম আপনার আসল নাম লুকোবার হয়তো কোনো কারণ আছে। কে বলল। সে এখন বেশ স্বচ্ছন্দ বোধ করল, যেমন কেউ নিজেকে মনে করে বিদেশে গিয়ে তার থেকে নিকৃষ্ট কারো সঙ্গে কথা বলে নিজের ব্যাপারে একেবারে নিজস্ব করে রেখে অন্যের উৎসাহ কি তাই নিয়ে বেশ মানসিক স্থৈর্যের সঙ্গে আলোচনা করে। আর এই সমস্ত উৎসাহের বিষয়গুলি নিয়ে এমনই ভাব দেখানো হয় যেন খুব মনোযোগ দিয়ে সেসব শোনা হচ্ছে। আসলে খুশি মতো কান ফিরিয়ে নেওয়া যায়। তারা যখন অ্যাডভোকেটের পড়াশোনার ঘরে এলো, কে থামল, দরজা খুলল এবং সঙ্গের লোকটিকে ডাকল। সে তখন ভীরু ভীরু মুখ করে লবি দিয়ে এগোচ্ছিল। এত জোরে হাঁটবেন না, আলোটা একটু এখানে ধরুন। কের ভাবতে বেশ ভালো লাগছিল যে লেনি ওই পড়ার ঘরে সম্ভবত কোথাও ঘুপটি মেরে লুকিয়ে। সে কমার্শিয়াল ট্রাভেলারকে বাধ্য করল মোমবাতির আলোটা একটু চড়িয়ে দিয়ে ঘরের আনাচে কানাচে তুলে ধরতে। কিন্তু ঘরটা শূন্য। সামনেই জজের একটি প্রতিকৃতি। কে সঙ্গের লোকটির কবজি ধরে পেছন থেকে টান দিল। ওপরের দিকে আঙুল দেখিয়ে জিজ্ঞেস করল, কে? আপনি কি জানেন ওই ছবিটা কার? লোকটি মোমবাতিটা একটু উঁচু করে ধরল। মোমের আলোটা ছবির সামনে মিটমিট করল। উনি একজন জজ, খুবই উঁচু পদমর্যাদা বিশিষ্ট বিচারপতি। লোকটি বেশ শ্রদ্ধা এবং ভক্তি নিয়ে বলল, আপনার দেখছি বিশেষ অন্তর্দৃষ্টি নেই। কে বলল, পদমর্যাদায় ইনি হলেন সব থেকে ছোট জজদেরও নিচে। ও, এখন আমি মনে করতে পারছি। লোকটি মোমবাতিটি নিভিয়ে দিয়ে বলল, আগে আমাকে কথা বলা হয়েছিল, কিন্তু আমার অবশ্যই মনে রাখা উচিত যে অবধারিতভাবেই আপনি আগে কথা শুনেছেন। কিন্তু অবধারিতভাবেই বা আমাকে শুনতে হবে কেন? লোকটি দরজার কাছে যেতে যেতে প্রশ্ন করল। কারণ কে পেছন থেকে ঠেলা মারছিল। ওরা যখন লবিতে ফিরে গেল, কে বলল, আমার ধারণা লেনি কোথাও লুকিয়ে আছে, আপনি জানেন। লুকিয়ে আছে? লোকটি বলল, না, সে নিশ্চয়ই রান্নাঘরে অ্যাডভোকেটের জন্য স্যুপ বানাচ্ছে। আপনি প্রথমেই আমাকে কথাটা বলেননি কেন? কে জিজ্ঞাসা করল। আমি তো আপনাকে ওখানেই নিয়ে যাচ্ছিলাম, কিন্তু আপনি তো আমাকে পেছন থেকে ডাকলেন। যেন সে কের এমন স্ববিরোধী দাবি শুনে হতবাক হয়ে গেছে, এভাবেই উত্তর দিল। আপনি সম্ভবত ভেবে বেশ আনন্দ পাচ্ছেন যে আপনি অত্যন্ত চতুর। কে বলল, তাহলে এবার রাস্তা দেখিয়ে আমাকে নিয়ে চলুন। এর আগে কে কখনো রান্নাঘরে যায়নি, এবং রান্নাঘরটা অবাক করে দেবার মতো বড় এবং আসবাবে সুন্দর করে সাজানো। একমাত্র রান্নার স্টোভটাই সাধারণ স্টোভের থেকে 3 গুণ বড়। অন্য সরঞ্জাম তেমন ভালো করে দেখা গেল না, কারণ ঘরে দরজার কাছে এখন একমাত্র টিমটিমে একটা বাতি ঝুলছিল। একটা সাদা অ্যাপ্রন পরে লেনি স্টোভের সামনে দাঁড়িয়েছিল, যেমনটা হয়। ডিম ভেঙে একটা প্যানের ওপর ঢালছিল। অ্যালকোহলের মৃদু আগুনের ওপর প্যানটা চাপানো। গুড ইভিনিং, জোসেফ। কাঁধের ওপর দিয়ে কের দিকে মুখ ফিরিয়ে এক পলক তাকিয়ে লেনি বলল, গুড ইভিনিং। কমার্শিয়াল ট্রাভেলারকে দূরে একটা চেয়ার দেখিয়ে দিল কে। বেশ অনুগতের মতো চেয়ারে গিয়ে লোকটা বসে পড়ল। তারপর কে লেনির পেছনে গিয়ে খুব ঘনিষ্ঠভাবে দাঁড়ালো। ঘাড়ের ওপর মুখ ঝুঁকিয়ে জিজ্ঞেস করল, এই লোকটা কে? লেনির যে হাতটা খালি ছিল সেটা কের কোমরে জড়িয়ে ধরল। অন্য হাতে স্যুপ নাড়তে লাগলো এবং তাকে সামনের দিকে টেনে নিয়ে এলো। লোকটা নেহাতেই বেচারা গোছের, সে বলল। গরিব একজন কমার্শিয়াল ট্রাভেলার, নাম লক। দেখো, লোকটার দিকে চেয়ে দেখো একবার। তারা দুজনে চোখ ঘুরিয়ে লোকটির দিকে তাকালো। যে চেয়ারটা কে দেখিয়ে দিয়েছিল, লোকটি তখনও সেই চেয়ারটার ওপরেই বসে। মোমবাতিটা, যেটার আর কোনো দরকার ছিল না, ফু দিয়ে নিভিয়ে দিয়ে সে আঙুল দিয়ে সলতে ছাই ফেলে দিচ্ছিল। কে লেনির মুখটা জোরের সঙ্গে স্টোভের দিকে ঘুরিয়ে দিয়ে বলল, তুমি নাইট গাউন পরেছিলে। সে কোনো উত্তর করল না।
লোকটি কি তোমার প্রেমিক? কে জিজ্ঞেস করল। লেনি স্যুপ বোল আনতে এগিয়ে যাচ্ছিল, কিন্তু কে তার দুটো হাতই বন্দি করে রেখে বলল, আমার কথা জবাব দাও। সে বলল, পড়ার ঘরে এসো, সেখানেই আমি তোমাকে সবকিছু বলবো। না, কে বলল, আমি চাই তুমি এখানেই সবকিছু বলো। লেনি তার বাহু কের হাতের নিচে ঢুকিয়ে দিয়ে তাকে চুমু খেতে চেষ্টা করল, কিন্তু কে তাকে প্রতিহত করল এই বলে, না, আমি এখন তোমার চুমু চাই না। লেনি তার দিকে অরুণয়ের সঙ্গে অথচ অকপট দৃষ্টিতে তাকিয়ে বলল, জোসেফ, নিশ্চয়ই তুমি হের ব্লককে নিয়ে ঈর্ষা অনুভব করছো না? তারপর সে সেই কমার্শিয়াল ট্রাভেলারের দিকে ফিরে দাঁড়িয়ে বলল, রুডি, আমাকে উদ্ধার করতে তুমি এগিয়ে এসো। দেখতেই তো পাচ্ছ আমাকে সন্দেহ করা হচ্ছে। মোমবাতিটা নিভিয়ে দাও। হয়তো কারো মনে হতে পারে যে সে বোধহয় কিছুই লক্ষ্য করছিল না, কিন্তু সে তৎক্ষণাৎ বুঝতে পারল লেনি কি বলতে চাইছে। আমি কিন্তু একেবারেই বুঝে উঠতে পারছি না কি নিয়ে আপনাকে ঈর্ষান্বিত হতে হবে, সে বলল, কিন্তু তার কথায় কোনো ধার ছিল না। বাস্তবিক পক্ষে আমিও পারছি না। একটু হেসে তাকে সমীহ জানিয়ে কে উত্তর দিল। লেনি সোজাসুজি উঁচু স্বরে হেসে উঠল এবং কের এই সাময়িক মনোবিক্ষেপে তার লাভই হল। সহজেই নিজেকে কের হাতে সমর্পণ করতে পারল। ফিসফিস করে বলল, ওকে এখন তুমি বাদ দাও। দেখলে তো কি একটা জীব। আমি ওর প্রতি একটু বেশি মনোযোগ দিই, তার কারণ অ্যাডভোকেটের সব থেকে শাসালো মক্কেলদের একজন, আর ওইটাই একমাত্র কারণ। তোমার ব্যাপার কি? আজ রাতেই কি তুমি অ্যাডভোকেটের সঙ্গে দেখা করতে চাও? তার শরীর কিন্তু একেবারেই ভালো না। তা সত্ত্বেও তুমি যদি চাও তো আমি গিয়ে বলি যে তুমি এখানে। তবে জয় করো না কেন, আজ রাতটা তোমাকে আমার সঙ্গে কাটাতেই হবে। কতদিন হয়ে গেল বলো তো তুমি শেষ এখানে এসেছিলে? এমনকি অ্যাডভোকেটও তোমার কথা জিজ্ঞেস করছিলেন। তোমার মামলা এভাবে অবহেলা করা উচিত নয়। তাছাড়া আমি কিছু কিছু খবরও জানতে পেরেছি, সেগুলো তোমাকে বলতে চাই। কিন্তু প্রথম কাজ হলো তোমার কোটটা খুলে ফেলা। সে তাকে কোটটা খুলে ফেলতে সাহায্য করল, তার কাছ থেকে টুপিটা নিয়ে নিল, দৌড়ে চলে গেল ওগুলো ঝুলিয়ে রাখার জন্য। তারপর দৌড়ে এলো স্যুপের ওপর নজর রাখতে। আমি কি প্রথমে তোমার আসার কথা বলবো, না স্যুপটা আগে দেব? আমার কথাই আগে বলো, কে বলল। সে বিরক্ত বোধ করছিল, কারণ সে চেয়েছিল লেনির সঙ্গে প্রথমেই মামলাটা আলোচনা করতে, বিশেষ করে অ্যাডভোকেটকে ছাড়িয়ে দেবার বিষয়টি। কিন্তু কমার্শিয়াল ট্রাভেলারটি সেখানে থাকায় সমস্ত পরিবেশটাই নষ্ট হয়ে গেল। কিন্তু এটাও তার মনে হলো যে তার বিষয়টি এমনই গুরুত্বপূর্ণ যে একজন সাধারণ কমার্শিয়াল ট্রাভেলার তার মধ্যে এসে নিশ্চিন্তভাবে নাক গলাবে তা সে বরদাস্ত করতে পারে না। তাই সে লেনিকে ডাকল। লেনি ততক্ষণে অন্য ঘরে ঢোকার সংলগ্ন বারান্দায় গিয়ে উপস্থিত। না, তুমি বরঞ্চ প্রথমে তাকে তার স্যুপটা দাও, সে বলল। এতে তার একটু শক্তি বাড়বে আমার সঙ্গে কথাবার্তা বলতে, যা তার দরকার। তাহলে আপনিও অ্যাডভোকেটের একজন মক্কেল? ঘরের এক কোণ থেকে শান্তভাবে কেউ বলল, যেন সে কারো একটি বিবৃতি অনুমোদন করছে। কিন্তু তার মন্তব্য ভালোভাবে নেওয়া হলো না। তাতে আপনার হলোটা কি, কে বলল, এবং লেনিও যোগ করল, আপনি একটু চুপ করুন তো। কে লেনি বলল, তাই ভালো, আমি প্রথমে তাকে স্যুপ দিয়ে আসি। সে একটা স্যুপের বাটিতে স্যুপ ঢালল। শুধু একটাই বিপদ যে অবিলম্বে তিনি ঘুমিয়ে পড়তে পারেন। খাবার পরেই সাধারণত তিনি ঘুমিয়ে পড়েন। অবশ্য আমার তাকে যে কথা বলতে হবে তা তাকে বিলক্ষণ জাগিয়ে রাখবে, কে বলল। সে সমস্ত রকম ভাবেই বুঝিয়ে দিতে চাইল যে তাদের এই কথাবার্তা খুবই অস্বস্তিকর একটা চেহারা নিতে চলেছে। সে চেয়েছিল লেনি এ বিষয়ে তাকে জিজ্ঞাসা করুক এবং তখন সে তার পরামর্শ চাইবে। কিন্তু লেনি শুধু আক্ষরিক অর্থে কের নির্দেশ অনুসরণ করল। স্যুপের বাটি হাতে নিয়ে যেতে যেতে সে ইচ্ছে করে কোনোই দিয়ে একটা গুঁতো মারল এবং ফিসফিস করে বলল, স্যুপ খাওয়া শেষ করা মাত্রই আমি তোমার কথা বলবো, যাতে যত তাড়াতাড়ি হয় তোমাকে আমার কাছে পাই। তাই করো, কে বলল। তোমার সঙ্গে তো মানিয়ে চলতেই হবে। এতটা রূঢ় তুমি হয়েও না। হাতে স্যুপের বাটি নিয়ে এগোবার জন্য দরজার দিকে ডান দিকে ঘুরে দাঁড়িয়ে লেনি বলল। কে চারদিকে তাকিয়ে থাকল। এখন এটা সম্পূর্ণভাবে পাকা যে সে অ্যাডভোকেটকে ছাড়িয়ে দিচ্ছে, এবং ঠিক এমনই একটা অবস্থা তৈরি হলো যে এটা করার আগে সে আর লেনির সঙ্গে পরামর্শ করার অবকাশও পাবে না। সমস্ত ব্যাপারটাই তার এখতিয়ারের বাইরে, এবং জানতে পারলে লেনি নিশ্চিতভাবেই তাকে বিরত করার চেষ্টা করত। এমনকি সে হয়তো
এবারকার মতো যাতে কে এই সিদ্ধান্ত নেওয়া বন্ধ রাখে তেমন একটা প্রভাব তার উপর বিস্তার করতে পারত, এবং এর ফলে সারাক্ষণই তাকে ভয় এবং সন্দেহের শিকার হয়ে থাকতে হতো, যতক্ষণ না শেষ পর্যন্ত সে তার চিন্তাকে কাজে পরিণত করে। কারণ কোনো সিদ্ধান্ত নিলে তা এতটাই অনুজ্ঞার মতো হয়ে পড়ে যে তা বাতিল করা যায় না। আর যত তাড়াতাড়ি সেই সিদ্ধান্ত কার্যকরী হবে, কষ্টের মাত্রা তার ঠিক ততখানি কমবে। শেষ পর্যন্ত এই কমার্শিয়াল ট্রাভেলারটাই সম্ভবত এই বিষয়ে কিছুটা আলোকপাত করতে পারে। কে লোকটার দিকে ফিরল, সঙ্গে সঙ্গে ব্লক এমনভাবে চেয়ার ছেড়ে উঠল যে মনে হবে যেন সে লাফাতে যাচ্ছে। আপনি ওখানেই বসে থাকুন, তার পাশে একটা চেয়ার টেনে কে বলল। আপনি অ্যাডভোকেটের একজন পুরনো মক্কেল, তাই না? হ্যাঁ, ট্রাভেলার বলল, খুবই পুরনো মক্কেল। আপনার বিষয়টা কতদিন হলো ওর হাতে? কে জিজ্ঞাসা করল। আমি ঠিক বুঝতে পারছি না আপনি ঠিক কোন বিষয়টার কথা বলছেন, ট্রাভেলার বলল। আমার ব্যবসা সংক্রান্ত বিষয়। আমি খাদ্যশস্যের ব্যবসা করি। শুরু থেকেই অ্যাডভোকেট আমার প্রতিনিধি। তা অবশ্যই গত 20 বছরের ওপর হবে, এবং আমার ব্যক্তিগত মামলায়, যা আপনিও মনে করছেন, শুরু থেকেই তিনি আছেন, এবং তাও প্রায় 5 বছরের ওপর হয়ে গেল। একটি পুরনো পকেটবুক বার করে এনে সে তার কথা অনুমোদন করল। আমি এগুলি সমস্ত এখানে লিখে রেখেছি। আপনি যদি চান তবে আমি আপনাকে ঠিক ঠিক তারিখগুলো দিতে পারি। একজনের মাথায় এত সব রাখা খুবই কঠিন। আমার মামলাটা হয়তো আমি যা বললাম তার চেয়েও আগেকার। এটা শুরু ঠিক আমার স্ত্রী মারা যাবার পর। তা 5.5 বছরের ওপর তো হবেই। কে চেয়ারটা তার আরও কাছে সরিয়ে আনল। তাহলে অ্যাডভোকেট সাধারণ মামলাও করেন? সে জিজ্ঞাসা করল। এই ব্যবস্থা এবং ন্যায়বিচারের ঘনিষ্ঠ সম্পর্ক তার কাছে অস্বাভাবিক রকমের হৃদয়স্পর্শী মনে হয়েছিল। নিশ্চয়ই, ট্রাভেলার বলল, এবং ফিসফিস সুরে যোগ করল, ওরা একথাও বলেন যে উনি ব্যবসার অধিকার সম্পর্কিত মামলায় অন্য ধরনের মামলা থেকে অনেক ভালো। তারপর তাকে দেখে মনে হলো যে এইসব বলে সে যেন বেশ দুঃখিত, কারণ সে কের কাঁধে একটা হাত রেখে বলল, আমি মিনতি করছি, আমাকে ধরিয়ে দেবেন না। কে বেশ সান্ত্বনা দিয়ে তার হাঁটুর উপর হাত বুলিয়ে দিল এবং বলল, না, আমি টিকটিকি নই। আপনি জানেন না, উনি অত্যন্ত প্রতিশোধ পরায়ণ, ট্রাভেলার বলল। অবশ্য আপনার মতো বিশ্বস্ত একজন মক্কেলের কোনো ক্ষতি কি তিনি করবেন? কে প্রশ্ন। ও নিশ্চয়ই, একবার তার মনে কিছু হলে তিনি আর কোনো রকম বাছবিচার করবেন না। আর তাছাড়া আমি সত্যি সত্যি তার প্রতি খুব একটা বিশ্বস্ত নই। সেটা আবার কি রকম? কে জিজ্ঞেস করল। সম্ভবত আবার আপনাকে বলা উচিত, ট্রাভেলার সন্দিগ্ধভাবে বলল। আমার মনে হয় এই ঝুঁকি আপনি নিতে পারেন, কে বলল। ঠিক আছে, ট্রাভেলার বলল, আমি আপনাকে কিছু কিছু বলবো, কিন্তু আপনার যখন পালা আসবে আপনিও আপনার একটা গোপন কথা বলবেন, যাতে আমরা অ্যাডভোকেট সম্পর্কে একজন আরেকজনের কাছে দায়বদ্ধ থাকি। আপনি খুবই সতর্ক, কে বলল, কিন্তু আপনাকে বিশ্বাস করে এমনই এক গোপন কথা বলবো যাতে আপনার সমস্ত সংশয় দূর হয়। কিন্তু আপনি কি অর্থে অ্যাডভোকেটের কাছে অবিশ্বাসী? তাহলে বলি, ট্রাভেলার বেশ দ্বিধার স্বরে বলল, যেন সে কিছু অসম্মানজনক কাজ কবুল করছে। উনি ছাড়া আমার অন্য অ্যাডভোকেটও আছে। এটা ভয়াবহ কিছু নয়, হতাশার সঙ্গে কে বলল। এটা তেমনই হবার কথা, ট্রাভেলার বলল। সেই কথাটা স্বীকার করার পর থেকে সে বুক ভরে নিঃশ্বাস নেয়নি, কিন্তু এখন কের কথা শুনে বেশ খানিকটা আত্মবিশ্বাস ফিরে পেল। এগুলো কখনোই জেনে নেওয়া হয় না, তার থেকেও বেশি যেখানে কেউ একজন অনুমোদিত অ্যাডভোকেটের মক্কেল, তার কোনো ফালতু অ্যাডভোকেটের পরামর্শ নেওয়ার তো কথাই ওঠে না, এবং আমি ঠিক সেটাই করে চলেছি। তিনি ছাড়া আমার আরও 5 জন কথা বলেরই অযোগ্য ফালতু অ্যাডভোকেট আছে। 5 জন? কে চিৎকার করে উঠল। শুধু সংখ্যাই তাকে বিহ্বল করেছে। এই অ্যাডভোকেট ছাড়া আরও 5 জন অ্যাডভোকেট? ট্রাভেলার মাথা নাড়ল। আমি এমনকি 6 নম্বরের জন্যেও চেষ্টা করছি। কিন্তু এতজন আপনার কি জন্য দরকার? কে জিজ্ঞাসা করল। আমার এদের প্রত্যেককে দরকার, ট্রাভেলার বলল। কেন? আমাকে কি বলবেন? কে জিজ্ঞাসা করল। আনন্দের সঙ্গে, ট্রাভেলার বলল। প্রথমে বলি, আমি আমার মামলায় হারতে চাই না। আপনিও নিশ্চয়ই সেটা বুঝতে পারছেন। তাই যা আমাকে সাহায্য করতে পারে তার আমি কিছুই তুচ্ছ ভাবার মতো সাহস দেখাই না। যদি কোথাও দেখি আমার নিজের সুবিধা হবার বিন্দুমাত্র আশা আছে, আমি তা বর্জন করার মতো দুঃসাহসকে প্রশ্রয় দিই না। সে কারণে আমার যা কিছু আছে তার শেষ কপর্দক পর্যন্ত
আমি আমার নিজস্ব এই মামলার পেছনে খরচ করি। একটা উদাহরণ দিয়ে বলি, আমি আমার ব্যবসা থেকে সমস্ত টাকা তুলে এনেছি। একসময় আমার অফিস ছিল একটা বাড়ির প্রায় পুরো একটা তলা নিয়ে, যেখানে আমার এখন দরকার শুধু পেছন দিকে ছোট একটা ঘর, একজন সহকারী কেরানি। তবে শুধুমাত্র আমার টাকা তুলে আনার জন্যই যে ব্যবসার এই হাল হয়েছে তা নয়। আমার সমস্ত চেষ্টা ও উদ্যমও আমি তুলে নিয়েছি। যখন আপনি আপনার মামলা জেতার জন্য সবকিছুই করতে প্রস্তুত, তখন অন্য কাজে লাগাবার জন্য আপনার কিছু উদ্বৃত্ত থাকে না। তাহলে আপনি আপনার নিজের হয়েই শুধু কাজ করছেন? কে কথার মধ্যে বলল। পরিষ্কারভাবে সেই বিষয়ে আমি কিছু একটা আপনার কাছে জানতে চেয়েছিলাম, ট্রাভেলার বলল। শুরুতে আমি এ ধরনের কিছু কিছু চেষ্টা করে দেখেছিলাম, কিন্তু কিছুদিনের মধ্যেই তা ছাড়তে হয়েছে। এটা যেন আমার সবকিছু নিংড়ে নিচ্ছিল। আর তাছাড়া ফলাফলও এমন কিছু আহামরি নয়, কেবলমাত্র আদালতে হাজিরা দেওয়া, যাতে সবকিছুর ওপর নজর রাখা যায়। কাজটা অন্তত আমার পক্ষে বড় বেশি হয়ে দাঁড়ালো। আপনার কখন ডাক পড়বে তার জন্য বসে থাকতে থাকতে আপনার পা ধরে যাবে, কিন্তু আপনি হয়তো আবহাওয়াটা কীরকম সেইটুকু শুধু বুঝতে পারবেন। আপনি কি করে জানলেন যে আমি ওখানে গিয়েছিলাম? কে জিজ্ঞাসা করল। আপনি যখন বারান্দা পার হয়ে যাচ্ছিলেন, আমি তখন ওখানেই ছিলাম। কি অদ্ভুত ঘটনার মিল! কে বলল। সে ভুলেই গিয়েছিল যে মনে মনে সে ট্রাভেলারের কি হাস্যকর একটা চেহারা নিজের হিসেবের মধ্যে ধরে রেখেছিল। তাহলে আপনি আমাকে দেখেছিলেন? আমি যখন যাচ্ছিলাম, আপনি তখন বারান্দায় ছিলেন। ঠিকই, আমি একবার আদালতের বারান্দা দিয়ে যাচ্ছিলাম। এটা তেমন কিছু মিল নয়, ট্রাভেলার বলল। আমি প্রায় প্রত্যেক দিনই ওখানে যেতাম। এরপর থেকে আমিও ওখানে প্রায়ই যাব। কে বলল। শুধু সেদিন যেমন সম্মানের সঙ্গে আমাকে অভ্যর্থনা জানানো হয়েছিল, সেই সম্মান হয়তো আর পাওয়া যাবে না। প্রত্যেকেই উঠে দাঁড়িয়েছিল। আমার মনে হয় তারা আমাকে একজন জজ মনে করেছিল। না, ট্রাভেলার বলল, আমরা অ্যাটেন্ডেন্টের জন্য উঠে দাঁড়িয়েছিলাম। আমরা জানতাম আপনি একজন অভিযুক্ত ব্যক্তি। এ ধরনের খবর খুব তাড়াতাড়ি ছড়িয়ে যায়। তাহলে আপনি ব্যাপারটা আগে থেকেই জানতেন? কে মন্তব্য করল। তারপরে হয়তো আমাকে আপনি পরাক্রমশালী বিশেষ একজনকেও মনে করেছিলেন। অন্য কেউ আর কিছু বলেনি। না, ট্রাভেলার বলল, ওখানকার লোকগুলো অন্যরকম ধারণা করেছিল। কিন্তু এগুলো সব বাজে ব্যাপার। কী সব বাজে ব্যাপার? কে জিজ্ঞাসা করল। এটা আমাকে বারে বারে জিজ্ঞাসা করছেন কেন? একটু বিরক্ত হয়েই ট্রাভেলার বলল, বাইরে থেকে ওখানকার লোকজনকে আপনি চেনেন না, এবং ওদের সম্পর্কে আপনার ভুল ধারণা হওয়া সম্ভব। আপনার অবশ্যই মনে রাখতে হবে যে এই সমস্ত আদালতে যা কিছু আলোচনার জন্য ওঠে, সেগুলি এক কথায় যুক্তির বাইরে। চিন্তা করতে করতে তারা ক্লান্ত হয়ে পড়ে, মানসিক স্থৈর্য নষ্ট হয়, এবং সে কারণেই নানা রকম কুসংস্কারের আশ্রয় নেয়। এবং এমনই একটা কুসংস্কার হলো কারো মুখ, বিশেষ করে তার ঠোঁটের রেখা দেখে আপনি যেন বলে দিতে পারেন তার মামলাটা কোন দিকে মোড় নেবে। মোর কথা, লোকগুলো ঘোষণা করে যে আপনার ঠোঁটের অভিব্যক্তি বিচার করে দেখা যাবে আপনি দোষী, এবং অদূর ভবিষ্যতেও তাই হবে। আমি আপনাকে জোর করে বলতে পারি যে এই সমস্ত কুসংস্কার অর্থহীন, এবং অধিকাংশ ঘটনার সঙ্গেই এসবের একেবারেই মিল নেই। কিন্তু আপনি যদি এদের সঙ্গে থাকেন, তবে এদের মধ্যে প্রচলিত এই ধারণা থেকে বাইরে যাওয়া কঠিন। আপনি ভাবতেই পারবেন না এই সমস্ত ধারণার কি প্রতিক্রিয়া। আপনি ওখানে দাঁড়ানো একটি লোকের সঙ্গে কথা বলছিলেন না? এবং সে আপনার কথার উত্তরে সম্ভবত একটাও কথা বলতে পারছিল না। অবশ্য ওখানে এমন হতচকিত হবার অনেক কারণই আছে। তবে একটা কারণ হলো যে আপনার ঠোঁটের দিকে তাকিয়ে প্রচণ্ড ধাক্কা খেয়েছিল। সে পরে বলেছিল আপনার ঠোঁটের ওপর সে আপনারই নিজের মৃত্যুর চিহ্ন দেখতে পেয়েছিল। আমার ঠোঁটের ওপর? কে পকেট থেকে তার পকেট আয়নাটা বার করে ঠোঁটের চেহারা দেখতে দেখতে জিজ্ঞাসা করল। আমি তো আমার ঠোঁটে অদ্ভুত কিছু দেখতে পাচ্ছি না। আপনি কি কিছু পাচ্ছেন? আমিও না, ট্রাভেলার বলল, একেবারেই না। এই লোকগুলো কি প্রচণ্ড কুসংস্কারাচ্ছন্ন? কে চিৎকার করে বলল। আমি কি আপনাকে একথা বলিনি? ট্রাভেলার জিজ্ঞাসা করল। ওরা কি মাঝে মাঝেই নিজেদের মধ্যে দেখা সাক্ষাৎ করে এবং এ সমস্ত কথা আলোচনা করে? কে খোঁজ নিল। আমার অবশ্য এদের এসব ধারণার সঙ্গে কখনোই কোনো যোগ ছিল না। নিয়মমাফিক ওদের সঙ্গে যে মাঝে মাঝে খুব একটা দেখা সাক্ষাৎ হয়, তাও না।
ট্রাভেলার বলল। আর তাছাড়া এটা সম্ভবও নয়। ওদের সংখ্যাও অনেক। ওদের পছন্দসই বিষয়গুলি সকলের ক্ষেত্রে এক নয়, কিন্তু ওরা ওদের ভুল অনতিবিলম্বেই ধরতে পারে। একসঙ্গে মিলে আদালতের বিরুদ্ধে কিছু করাও অসম্ভব। প্রত্যেকটি মামলার বিচারই তার নিজস্ব গুণাগুণ অনুযায়ী হয়। সে বিষয়ে আদালত অত্যন্ত নীতিবোধ সচেতন। ব্যক্তি হিসেবে কেউ কেউ এখানে সেখানে গোপনে হয়তো কোনো সাফল্য অর্জন করতে পারে, কিন্তু তার পরবর্তী সময় পর্যন্ত কি করে আর সবকিছু ঘটে গেল সে সম্পর্কে কিছু জানে না। অতএব কোনো সম্প্রদায় বলে কিছু নেই। লোকজনগুলো বারান্দার মধ্যেই এক জায়গা থেকে অন্য জায়গায় ঘোরাফেরা করে, এবং ওদের মধ্যে খুব একটা কথাবার্তাও যে হয় তাও নয়। মানুষের কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস অত্যন্ত প্রাচীন এক ঐতিহ্য, এবং বংশানুক্রমে মানুষ সেগুলো পায়। আমি বারান্দায় সব লোকগুলোকেই দেখেছিলাম, কে মন্তব্য করল, এবং ভেবেছিলাম এখানে এমনভাবে ঘোরাফেরা সম্পূর্ণ অর্থহীন। মোটেও অর্থহীন নয়, ট্রাভেলার বলল। একমাত্র অর্থহীন কাজ হলো কোনো বিষয়ে স্বাধীনভাবে কোনো ব্যবস্থা নেয়া। আমি আপনাকে আগে বলেছিলাম, ইনি ছাড়া আমার আরও 5 জন অ্যাডভোকেট আছে। আপনি হয়তো ভাবতে পারেন, যেমন আমি একসময় ভেবেছিলাম, এরপর আমি আমার হাত এই মামলা থেকে অনায়াসে সম্পূর্ণ মুছে ফেলতে পারি। কিন্তু তা করলে আপনি ভুল করবেন। একজন অ্যাডভোকেট থাকার সময় আমাকে যতটা সতর্ক থাকতে হয়েছিল, তার থেকে এখন অনেক বেশি সতর্ক আমাকে থাকতে হয়। আমার মনে হচ্ছে না ব্যাপারটা আপনি ঠিক বুঝতে পারছেন। না, ব্লকের কাঁধে হাত রেখে কে যেন আবেদনের ভঙ্গিতে বলল, সে যাতে অত তাড়াতাড়ি কথা না বলে। আমি অনুনয় করছি, আপনি যদি আরেকটু ধীরে ধীরে কথা বলেন, কারণ এই সমস্ত কিছুই আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এত দ্রুতগতিতে কথা বললে আমি কিছুই বুঝতে পারবো না। আমি খুশি যে আপনি আমাকে মনে করিয়ে দিলেন, ট্রাভেলার বলল। অবশ্য আপনি নবাগত, এ বিষয়ে অপ্রাপ্ত বয়স্ক। আপনার মামলা তো মাত্র 6 মাসের পুরনো, তাই না? হ্যাঁ, অন্তত আমি তাই শুনেছিলাম। সদ্য ভূমিষ্ঠ একটা মামলা। কিন্তু এই সমস্ত বিষয় নিয়ে আমাকে মাথা ঘামাতে হয়। আমি বলতে পারবো না কতবার করে। এটা এখন আমার অভ্যাসগুলির মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করে আছে। আমি মনে করি আপনার মামলাটা যে এতখানি এগিয়েছে সে কথা ভেবে আপনি খুশি হবেন। ট্রাভেলারের মামলা কতখানি এগিয়েছে সে বিষয়ে সরাসরি কোনো খোঁজ না করে কে প্রশ্ন করল, কিন্তু সরাসরি সে কোনো উত্তরও পেল না। হ্যাঁ, আমি এই বোঝা দীর্ঘ 5 বছর ধরে বহন করে বেড়াচ্ছি, ট্রাভেলার বলল। তার মাথাটা ঝুলে পড়ল। এটাও কিছু কম কৃতিত্ব নয়। অতঃপর সে চুপ করে কিছুক্ষণ বসে থাকল। কে কান পেতে রাখলো শুনতে লেনি ফিরে আসলো কিনা। একদিকে সে চাইছিল সে যেন তখনই ফিরে না আসে, কারণ তখনও তার অনেক প্রশ্ন বাকি ছিল। অন্যদিকে সে চায়নি যে সে এসে দেখুক ট্রাভেলারের সঙ্গে গভীর আলোচনায় সে ডুবে আছে। আবার অন্যদিকে সে এ কারণেই বিরক্তিবোধ করছিল যে সে বাড়িতে থাকা সত্ত্বেও লেনি এতটা সময় অ্যাডভোকেটের সঙ্গে কাটাচ্ছে কেন। একমাত্র স্যুপ দিতে যতটা দরকার তার থেকে অনেক বেশি সময়। আমি ঠিক স্মরণ করতে পারি, আবার ট্রাভেলার আরম্ভ করল, এবং কে সঙ্গে সঙ্গে সম্পূর্ণ মনোনিবেশ করল। ঠিক তখন আমি লক্ষ্য করলাম আমার মামলা এখন আপনার মামলা যে অবস্থায়, প্রায় সেরকমই অবস্থায় ছিল। তখন আমরা শুধুমাত্র এই অ্যাডভোকেটটাই ছিল আমার, এবং বলতে কি আমি তাকে নিয়ে খুব খুশি ছিলাম না। এখন আমাকেও সবকিছু খোঁজ করে দেখতে হচ্ছে। কে বেশ আগ্রহের সঙ্গে ঘাড় নাড়তে নাড়তে মনে মনে ভাবল। তার ভাবটা যেন এতে করেই ট্রাভেলার বলে চলল, কোনো রকমেই এগিয়েছিল না। অবশ্য এর মধ্যে বার কয়েক সওয়াল জবাব হয়েছিল, এবং আমি তার সবকটিতেই উপস্থিত ছিলাম। আমি সামান্য প্রমাণ জোগাড় করি, এবং আদালতের সামনে আমি আমার সমস্ত হিসেবের বইও দাখিল করি। পরে আমি আবিষ্কার করলাম ওসবের কোনো দরকারই ছিল না। অ্যাডভোকেটের দরবারে ছুটোছুটি করতে লাগলাম। তিনি নানা রকম পিটিশন জমা দিলেন। নানা রকম পিটিশন। কে জিজ্ঞেস করলো, নানা রকম পিটিশন? হ্যাঁ, নিশ্চয়ই, ট্রাভেলার বলল। এটা আমার কাছে একটা গুরুত্বপূর্ণ খবর। কে বলল? কারণ আমার মামলায় তিনি এখনো পর্যন্ত একটা আবেদনপত্রের খসড়া নিয়েই হাবুডুবু খাচ্ছেন। এ পর্যন্ত বলতে গেলে তিনি কিছুই করেননি। এখন আমি বুঝতে পারছি কি বিশ্রীভাবে তিনি আমার মামলাটা অবহেলা করছেন। আর কোনো আবেদনপত্র বা পিটিশন জমা দেওয়া হয়নি। তার জন্য হয়তো যুক্তিযুক্ত অনেকগুলো কারণ থাকতে পারে, ট্রাভেলার বলল। আমি আপনাকে বলছি,
আমার পিটিশনগুলো পরবর্তী সময়ে দেখা গেছে একেবারেই বাজে আর অকেজো। এমনকি একটার উপর আমি চোখ বুলিয়েও দেখেছিলাম। আদালতের এক কর্মচারীকে ধন্যবাদ, তার অশেষ কৃপা। সেটা ছিল বিদ্যাবত্তায় ঠাসা, কিন্তু শেষ পর্যন্ত অর্থহীন, কোনো রকম কাজেই আসে না। প্রথমেই ল্যাটিন ভাষায় বড় একটা মুখবন্ধ, যার এক বর্ণও আমি বুঝতে পারিনি। তারপর সম্পূর্ণ একটা পৃষ্ঠা আদালতের কাছে সাধারণ আবেদন। তারপর একজন বিশিষ্ট পদাধিকারীর উদ্দেশ্যে তোষামোদপূর্ণ উল্লেখ, যার নাম অবশ্য করা হয়নি, কিন্তু যারা এই সমস্ত জানে তাদের বুঝতে বিন্দুমাত্র অসুবিধা হয় না। তারপর অ্যাডভোকেটের নিজের সম্পর্কে খানিকটা স্তুতি, এবং এই প্রসঙ্গে আদালতের কাছে নিজের চূড়ান্ত হীনমন্যতার প্রশ্রয় দিয়েছেন এবং পিটিশনের শেষ করেছেন অতীতে, প্রাচীনকাল থেকে এ পর্যন্ত অনেকগুলি মামলার বিশ্লেষণ করে, যেগুলির সঙ্গে নাকি আমার মামলারও সাদৃশ্য আছে। তবে আমাকে বলতেই হয়, এই সমস্ত বিশ্লেষণ অত্যন্ত সতর্কতার সঙ্গে সম্পূর্ণ করা হয়েছে। আপনি অবশ্য ভাববেন না যে আমি অ্যাডভোকেটের যোগ্যতা সম্পর্কে রায় দিচ্ছি। ওই পিটিশনটা অনেকগুলির মধ্যে মাত্র একটি। তবে যাই হোক, সেই কথাতেই আমি আসছি যে এত কিছু সত্ত্বেও আমার মামলা যে নামমাত্র এগিয়েছে তার কিছুই আমি দেখতে পাইনি। কী ধরনের এগুলো আপনি দেখবেন আশা করেছিলেন? কে জিজ্ঞেস করল। খুব ভালো প্রশ্ন। একটু হেসে ট্রাভেলার বলল, এই সমস্ত মামলায় ঠিক সেই ধরনের অগ্রগতি প্রত্যক্ষ করা একেবারেই সম্ভব নয়। কিন্তু আমি তখন অত শত বুঝতে পারতাম না। আমি একজন ব্যবসায়ী, এবং আমি তখন এখনকার থেকে অনেক বেশি সম্পন্ন ব্যবসায়ী ছিলাম। আমি দেখতে চেয়েছিলাম এমন কিছু ফল যা অনুভব করা যায়। সমস্ত আলোচনা হয় উঁচুমাত্রিক হবে, নয়তোবা নিচুমাত্রিক, এবং শেষ পর্যন্ত একটা নির্দিষ্ট পরিণতিতে পৌঁছবে। তার বদলে শুধুমাত্র আনুষ্ঠানিক সাক্ষাৎকার ঘটেছে, একটার পর আরেকটা, এবং সবগুলিই কেমন একই চড়া সুরে, যেখানে আমার প্রতিক্রিয়া হতো যেন একজন বিশেষ শ্রেণীভুক্ত ভক্তের মতো। আমি একই সুরে গলা মিলিয়ে শুধু প্রদক্ষিণ করে চলেছি। প্রতি সপ্তাহে বেশ কয়েকবার আমার ব্যবসার জায়গায় অথবা আমার বাড়িতে যেখানেই দেখা পাওয়া যাক না কেন, খবর দিতে লোক আসত, এবং সেটা একটা কদর্য ব্যাপার। আজকের দিনে সেই দিক থেকে অবশ্য আমি অনেক ভালো আছি, কারণ টেলিফোনে আমাকে কমই বিরক্ত করা হয়। আর এই সমস্ত কিছু ছাড়িয়ে আমার ব্যবসা মহলে, বিশেষ করে আমার আত্মীয় স্বজনদের মধ্যে আমার এই মামলা নিয়ে নানা রকম গুজব ছড়াতে লাগলো, যাতে চারিদিক থেকে আমাকে অত্যন্ত বিব্রত হতে হচ্ছিল। অথচ আদালতের দিক থেকে অদূর ভবিষ্যতে আমার মামলা নিয়ে যে কোনো রায় দেয়া হবে তার চিহ্নমাত্র নেই। সুতরাং আমি অ্যাডভোকেটের কাছে গিয়ে অভিযোগ জানালাম। তিনি আমাকে এক দীর্ঘ ব্যাখ্যা দিয়ে আপ্যায়ন করলেন, কিন্তু আমার অভিযোগ যে অর্থে ছিল সে সম্পর্কে কোনো রকম ব্যবস্থা নিতে তিনি সরাসরি অস্বীকার করলেন। বললেন এমন কেউ নেই যে আদালতের ওপর প্রভাব খাটিয়ে কোনো মামলা সওয়াল জবাবের জন্য একটা দিন ধার্য করতে পারে, এবং আবেদন করে এ বিষয়ে অনুরোধ জানানো নাকি কেউ কশ্চিনকালে শোনেনি, এবং সেরকম কিছু করার অর্থ আমার এবং তারও একই সঙ্গে অনিবার্য পতন। আমি চিন্তা করে দেখলাম, এই অ্যাডভোকেট যা করতে চায় না বা পারে না, অন্য কেউ তা হয়তো করতে পারে। কাজেই আমি অন্য অ্যাডভোকেটের খোঁজ করতে লাগলাম। তবে আমি আপনাকে একথাও বলি যে ওদের মধ্যে একজনও আমার মামলা নিষ্পত্তি করতে দিন ধার্য করার জন্য আদালতের কাছে আবেদন করেনি, অথবা এ ধরনের কোনো একটা নিষ্পত্তির ব্যবস্থাও করতে পারেনি। এটা একটা অসম্ভব ব্যাপার। শুধু একটিমাত্র ব্যতিক্রম, যা আমি পরে আপনাকে বলছি, এবং এই অ্যাডভোকেট এখানে আমাকে ভুল পথে চালিত করেননি। তা সত্ত্বেও আমি অন্য কয়েকজন অ্যাডভোকেট নিযুক্ত করার জন্য পরিতাপের কোনো কারণ দেখি না। আমি ধরে নিচ্ছি ডক্টর হুলডো আপনাকে বটতলার উকিল সম্পর্কে জানিয়েছেন, সম্ভবত তাদের অনুকম্পার পাত্র হিসেবে বর্ণনা করেছেন। তারা অবশ্য এক অর্থে তাই। আবার এও ঠিক যে ওদের বিষয়ে বলার সময় এবং নিজের সঙ্গে ওদের তুলনা করার সময় তিনি সবসময়ই একটি সামান্য ভুল করে বসেন, যে বিষয়টি নিয়ে আপনার দৃষ্টিও আমি কথা প্রসঙ্গে আকর্ষণ করতে চাই। তুলনামূলকভাবে তিনি তার চক্রের অ্যাডভোকেটদের বিরাট অ্যাডভোকেট হিসেবে উল্লেখ করেন। সেটা কিন্তু অসত্য। যে কোনো মানুষই নিজেকে বিরাট বলতে পারে, অবশ্য সে যদি ইচ্ছা করে, কিন্তু এ ব্যাপারে সবকিছুই আদালতের ঐতিহ্য অনুযায়ী নির্দিষ্ট হওয়া অবশ্যই উচিত, এবং আদালতের ঐতিহ্য অনুসারে একমাত্র ইঁদুরের গর্তে মুখ লুকিয়ে থাকা অ্যাডভোকেট বাদে সব রকম অ্যাডভোকেটকেই অনুমোদন দেয়া হয়।
আমাদের অ্যাডভোকেট এবং তার সহকর্মীদের কিন্তু ছোট অ্যাডভোকেটদের মধ্যেই গণ্য করা হয়, যেখানে বাস্তবিক বড় অ্যাডভোকেটরা যাদের কথা আমি শুনেছি মাত্র এবং কখনোই দেখিনি, ছোট মাপের অ্যাডভোকেটদের তুলনায় অনেক উঁচুতে দাঁড়িয়ে, যেমন বটতলার অ্যাডভোকেটদের তুলনায় আরও ছোট মাপের অ্যাডভোকেটরা। বাস্তবিক বিরাট অ্যাডভোকেট? কে জিজ্ঞাসা করল। তারা তবে কারা? তাদের খোঁজ তাহলে কেমন করে পাওয়া যায়? মনে হচ্ছে তাদের কথা কখনো শোনেননি, ট্রাভেলার বলল। অভিযুক্তদের এমন কেউ নেই বললেই চলে যে এদের কথা শোনার পর অন্তত কিছু সময় এদের স্বপ্নে মশগুল থাকেননি। আপনি যদি সেই প্রলোভনে পা দেবেন না। কারা যে বিরাট অ্যাডভোকেট আমি তার কিছুই জানি না, এবং আমি বিশ্বাসও করি না যে তাদের কোনো অস্তিত্ব আছে বা তাদের পাওয়া যায়। আমি একটা মাত্র উদাহরণ জানি না যেখানে নিশ্চিতভাবে বলা যায় যে এরা মামলার মধ্যপথে এসে হস্তক্ষেপ করেছে। তারা কোনো মামলার পক্ষ সমর্থন করেন, তবে একমাত্র যখন তাদের ইচ্ছে হয়, এবং আমার বলাই উচিত তারা কোনো কার্যকর পন্থা নেন না যতক্ষণ না মামলাটি নিম্ন আদালতের এখতিয়ারের বাইরে আসে। সাধারণভাবে বলতে হয়, এদের কথা একেবারে না ভাবাই ভালো, নতুবা সাধারণ অ্যাডভোকেটদের সঙ্গে আলোচনা কেমন বিস্বাদ এবং অর্থহীন মনে হবে তারা তুচ্ছ ব্যাপার নিয়ে বেশি সওয়াল করছেন এবং প্রস্তাব দিচ্ছেন। এ সমস্ত বিষয়ে আমি নিজেই অভিজ্ঞতা অর্জন করেছি। মনে হয়েছে সবকিছু ছুঁড়ে ফেলে দিয়ে বিছানার ওপর শুয়ে শুয়ে দেয়ালের দিকে তাকিয়ে থাকি, এবং যদিও তা আরও বেশি বোকামো হবে, কারণ বিছানায় শুয়েও স্বস্তি পাওয়া যাবে না। তাই আপনি কোনো বিরাট বিরাট অ্যাডভোকেটের কাছে যাওয়ার চিন্তা আমলেও দেননি? কে জিজ্ঞাসা করল। অবশ্য বেশি দিন নয়, ট্রাভেলার আবার হেসে বলল। দুর্ভাগ্যবশত কারো পক্ষে এদের সম্পূর্ণভাবে ভুলে যাওয়া সম্ভব না, বিশেষ করে রাতে। কিন্তু আমি তখন দ্রুত কোনো সমাধান চাইছিলাম, তাই আমি বটতলার উকিলদের কাছেই গেলাম। তোমরা দুজনে এমন ঘনিষ্ঠ হলে কি করে? লেনি বেশ জোরে জোরে বলে উঠল। সে ততক্ষণে স্যুপের বাটি হাতে নিয়ে ফিরে এসেছে এবং দোরগোড়ায় দাঁড়িয়েছে। তারা একজন আরেকজনের এত কাছে বসেছে যে সামান্য একটু নড়লেই একজনের মাথা আরেকজনের মাথায় ঢুকে যাবে। ট্রাভেলারের আকৃতি যে ছোট তাই নয়, সে বসেছে সামনের দিকে, মাথা আরও অনেকটা নামিয়ে। তাছাড়া কথাও বলছে খুব অনুচ্চ গলায়, ফলে তার প্রত্যেকটি কথা শোনার জন্য কেউ মাথা অনেকটা নামিয়ে আনতে বাধ্য করেছে। আমাকে খানিকটা সময় দাও, লেনিকে সতর্ক করতে কে যেন হুমকি দিয়ে উঠল। যে হাতটা তার তখনও ট্রাভেলারের হাতের ওপর ছিল সেটা বিরক্তির সঙ্গে উঠিয়ে লেনির উদ্দেশ্যে ঝাঁকালো। ইনি চাইছেন যে আমি একে আমার মামলার বিষয়টা সব বলি, লেনিকে ট্রাভেলার বলল। বেশ তো, তাহলে বলতে থাকো, সে বলল। ট্রাভেলারের সঙ্গে কথা বলার সময় তার গলার আওয়াজে সহানুভূতির সুর ছিল, কিন্তু সেই সঙ্গে ছিল একটু অবজ্ঞাও। এটা কে বিরক্ত করল। আর যাই হোক, কে আবিষ্কার করেছে যে অনেক ক্ষেত্রে তার দেয়া খবর মূল্যবান, এবং সে জানে কিভাবে ঠিক খবর দিতে হয়। বাইরে থেকে মনে হয় লেনি তাকে যথার্থ বিচার করতে পারেনি। কের আরও খানিকটা বিরক্তি উৎপাদন করতেই যেন লেনি ট্রাভেলারের হাত থেকে মোমবাতিটা সরিয়ে নিল, যেটা সে এ পর্যন্ত সবসময়ই ধরেছিল। লেনির অ্যাপ্রন দিয়ে সে হাতটা মুছে ফেলল, তারপর হাঁটু গেড়ে মোমের যে চর্বি গলে গলে তার প্যান্টের ওপর এসে লেগেছিল তা ঝাড়তে বসল। আপনি আপনার বটতলার অ্যাডভোকেটদের কথা বলবেন বলেছিলেন। কোনো মন্তব্য না করে লেনির হাতটা ঠেলে সরিয়ে দিয়ে কে জিজ্ঞেস করল ট্রাভেলারকে, তুমি কি করছো বুঝতে পারছো? লেনি কের গালে মৃদু একটা চড় মেরে আবার নিজের কাজে মন দিল। হ্যাঁ, সে বটতলা সব উকিল। তার হাতটা তার কপালের ভুরুর ওপর, যেন কি চিন্তা করছে সেইভাবে ট্রাভেলার বলল। কে তাকে সাহায্য করার চেষ্টা করল যাতে সে তার কথার সূত্র খুঁজে পায়। সে যোগ করল, আপনি দ্রুত একটা নিষ্পত্তি যাতে হয় সেই চেষ্টা করছিলেন, এবং সেই জন্যই বটতলার উকিলদের কাছে গিয়েছিলেন। ঠিক তাই, ট্রাভেলার বলল, কিন্তু সে আর কথা চালালো না। কে ভাবল সে বোধহয় লেনির সামনে আর কিছু বলতে চায় না। গল্পের অবশিষ্ট অংশটুকু শোনার জন্য তার সেই উদগ্র ইচ্ছে অবদমিত করে সে আর তাকে কিছু বলতে পীড়াপিড়ি করল না। তুমি কি আমার কথা বলেছিলে? পরিবর্তে কে লেনিকে জিজ্ঞেস করল। নিশ্চয়ই, লেনি বলল, এবং অ্যাডভোকেট তোমার জন্য অপেক্ষা করছেন। ব্লককে এখন কিছুক্ষণ একা থাকতে দাও। তুমি ওর সঙ্গে পরেও কথা বলতে পারবে, কারণ ও আজ রাতে এখানে থাকছে। কে তখনও ইতস্তত করছিল।
ট্রাভেলারকে তাই জিজ্ঞাসা করল, আপনি কি এখানে থাকছেন? সে চাইছিল লোকটি নিজেই তার কথা বলুক। লেনি যেভাবে কথা বলছিল সেটা তার আদৌ পছন্দ হয়নি। যেন সেখানে তার কোনো অস্তিত্বই ছিল না। আজ সে মনে মনে লেনির বিরুদ্ধে এক অব্যক্ত বিরূপতায় পূর্ণ হয়েছিল, এবং এটা বাড়ল যখন আবার লেনি কথা বলার ভূমিকা নিয়েছে। ও প্রায়ই এখানে ঘুমোয়। এখানে ঘুমোয়? কে আঁতকে উঠল। সে ভেবেছিল যে ট্রাভেলার কেবলমাত্র অ্যাডভোকেটের সঙ্গে কথা বলা পর্যন্ত অপেক্ষা করবে এবং নিশ্চিত করবে যাতে দ্রুত সেই পর্ব শেষ হয়ে যায়। তারপর তারা দুজন একসঙ্গে বেরিয়ে যাবে এবং সমস্ত বিষয়টি একান্তে আদ্যোপান্ত আলোচনা করবে। হ্যাঁ, লেনি বলল, সকালে তোমার মতো নয়, জোসেফ। যে কোনো সময়ই হোক না কেন অ্যাডভোকেটের সঙ্গে তাদের দেখা করতে আপত্তি নেই। তোমার বোধহয় একবারও অবাস্তব মনে হলো না ভাবতে যে অ্যাডভোকেটের মতো এমন একজন রুগ্ন মানুষ রাত 11টার সময় তোমার সঙ্গে দেখা করতে রাজি হবেন কিনা। তোমার বন্ধুরা তোমার জন্য মাত্রা ছাড়িয়ে অনেক কিছু করে এবং তুমি ধরে নিয়েছ সেগুলি তোমার প্রাপ্য। তবে ভালো কথা, তোমার বন্ধুরা অন্তত আমি তোমার জন্য সবকিছু করতে রাজি। তোমার কাছ থেকে সেজন্য আমি ধন্যবাদ আশা করি না, আর ধন্যবাদের আমার দরকারও নেই। আমি শুধু চাই তুমি আমার দিকে একটু মন দাও। তোমার সম্পর্কে অনুরাগ? কে ভাবল, এবং কথাগুলি বলার পরই তার এটা মনে হলো, কিন্তু আমি তো লেনি সম্পর্কে অনুরাগী। তা সত্ত্বেও তার মন্তব্যের বাকি অংশটুকু অগ্রাহ্য করে বলল, অ্যাডভোকেট আমার সঙ্গে দেখা করতে চেয়েছেন কারণ আমি তার মক্কেল। এজন্য যদি আমার আর কারো সাহায্য নিতে হয়, তা আমাকে প্রত্যেক সময় মাথা পেতে নিজেকে তারই ছাঁচে মিলিয়ে নিতে হবে। দিন দিন ও কেমন গোলমেলে হয়ে যাচ্ছে, তাই না? লেনি ট্রাভেলারকে বলল। এবার এখন আমার পালা, কারণ এতক্ষণ আমি এখানে অনুপস্থিত ছিলাম। কে ভাবল, এবং তার বিরক্তির কারণ এবার হয়ে উঠল ট্রাভেলার, কারণ সেও লেনির এমন অভব্য আচরণ অনুকরণের পর মন্তব্য করল, কিন্তু অ্যাডভোকেট যে তার সঙ্গে দেখা করতে চেয়েছেন তার অন্য কারণও তো থাকতে পারে। আমার চেয়ে ওর মামলাটা আরও অনেক বেশি আকর্ষক। তাছাড়া এই মামলা সবেমাত্র শুরু হয়েছে এবং এখনও আশাজনক একটি অবস্থায় আছে, তাই অ্যাডভোকেট নিজেই মামলাটার তত্ত্বাবধানে থাকতে চান। পার্থক্যটা আপনি কিছুদিনের মধ্যেই বুঝতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, ট্রাভেলারের কথায় হাসতে হাসতে লেনি বলল। কি জিভ রে বাবা! এবার সে কের দিকে ফিরে দাঁড়ালো এবং বলে চলল, ও যা বলে তার একটা কথাও তুমি বিশ্বাস করো না। লোকটা ভালো, কিন্তু বড্ড বেশি মুখ আলগা। হয়তো সেটাই একটা কারণ যে জন্য অ্যাডভোকেট ওকে সহ্য করতে চান না, যদি না মেজাজটা তার ভালো থাকে। আমি তার মতো পাল্টাতে অনেক চেষ্টা করেছি, কিন্তু কখনোই কিছু করা যায়নি। একবার ভেবে দেখো, কোনো সময় আমি অ্যাডভোকেটকে বলেছি যে ব্লক এখানে, এবং তিনি 3 দিন ধরে বসিয়ে রাখলেন। তারপরও আছে, যখন তিনি ডেকে পাঠালেন, ব্লক যদি তখন ঠিক হাজির না থাকে, তবে সেই সুযোগটা নষ্ট হলো এবং আবার নতুন করে আমাকে তার কথা বলতে হয়। তাই আমি এখানে ব্লককে ঘুমোতে দেই, কারণ এর আগে একবার এমন ঘটেছে যে মাঝরাতে তিনি ব্লককে ডেকে পাঠানোর জন্য ঘণ্টা বাজালেন। ব্লককে রাত এবং দিন সমস্ত সময়ই তৈরি থাকতে হয়। এরকম কখনো হয়েছেও যে অ্যাডভোকেট যখন দেখলেন যে ব্লক ঠিক হাজির আছে, তখনও তিনি তার সঙ্গে দেখা করতে চাননি। সেই মতটারও বদল হলো। কে ট্রাভেলারের দিকে একটা প্রশ্নসূচক দৃষ্টি ছুড়ে মারল। সে মাথা নাড়ল এবং বলল, সে আগের মতোই অকপটে, হয়তোবা লজ্জায় বা সামান্য একটু ভাবান্তর তার হলো। হ্যাঁ, এমন অনেক সময় আসে যে একজনকে তার অ্যাডভোকেটের উপর অত্যন্ত নির্ভরশীল হতে হয়। ওর অভিযোগটা কিন্তু ঠিক নয়, ও ভান করছে, লেনি বলল। আসলে ও এখানে ঘুমোতে ভালোই বাসে। এ কথাটা ও আগে অনেকবার বলেছে। লেনি একটা ছোট দরজা কাছে গেল এবং ধাক্কা মেরে খুলে ফেলল। ওর শোবার ঘরটা তুমি দেখতে চাও? সে জিজ্ঞাসা করল। কে তাকে অনুসরণ করল এবং চৌকাঠ থেকে ভেতরটা দেখল। ঘরটার ছাদ নিচু এবং এমনই যে কোনো মতে একজনের শোয়ার মতো একটা একচিলতে বিছানার জায়গা হয়। খাটের দাঁড়ের ওপর দিয়ে বিছানার ওপর যেতে হয়। মাথার কাছে একটা গর্তের মতো জায়গায় একটা মোমবাতি, দোয়াত এবং একটি কলম সযত্নে একতারা কাগজের পাশে রাখা। সম্ভবত ট্রাভেলারের মামলা সংক্রান্ত নথিপত্র। তাহলে আপনি পরিচারিকার ঘরে ঘুমোন? ট্রাভেলারের দিকে ঘুরে কে জিজ্ঞাসা করল। লেনি আমাকে এটা দিয়েছে, সে বলল। তাছাড়া এটা বেশ সুবিধারও। কে তার দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকল। লোকটার সম্পর্কে প্রথমেই তার যা মনে হয়েছিল, সম্ভবত শেষ পর্যন্ত তাই ঠিক। ট্রাভেলার অনেক ঘাটের জল খাওয়া মানুষ, নিশ্চয়ই তাই,
কারণ তার মামলাটা চলছে অনেক বছর ধরে। তাকে তার অভিজ্ঞতার জন্য যথেষ্ট মূল্য দিতে হয়েছে। হঠাৎ কে আর যেন তার উপস্থিতি সহ্য করতে পারছিল না। ওকে বিছানায় শুইয়ে দাও, কে চিৎকার করে লেনিকে বলল। লেনি বুঝি তার কথার অর্থ বুঝতে পারল না। সে যা চেয়েছিল তা হলো এই যে সে তৎক্ষণাৎ অ্যাডভোকেটের কাছে যাবে এবং জীবনের মতো শুধু অ্যাডভোকেটই নয়, লেনি এবং কমার্শিয়াল ট্রাভেলার সকলের কাছ থেকে অব্যাহতি নেবে। যাই হোক, ঘরে পৌঁছবার জন্য পা বাড়াবার আগে ট্রাভেলার নিচু গলায় তাকে বলল, হে অ্যাসেসর। বেশ রেগে কে ফিরে দাঁড়ালো। আপনি আপনার প্রতিশ্রুতি ভুলে গেছেন, বেশ অনুনয়ের সুরে কের দিকে তাকিয়ে ট্রাভেলার বলল। আপনি আপনার একটা গোপন কথা আমাকে বলবেন বলে কথা দিয়েছিলেন। ঠিক, লেনির দিকে দৃষ্টি নিক্ষেপ করে কে বলল। লেনি তার কথা বেশ মনোযোগ দিয়ে শুনছিল। বেশ, তাহলে শুনুন। যদিও এতদিনে এটা আর কারো কাছে গোপন নেই, আমি এখন অ্যাডভোকেটের কাছে যাচ্ছি তাকে বরখাস্ত করতে, বিস্ময়ের সুরে বলে উঠল ট্রাভেলার। সে তার চেয়ার থেকে স্প্রিংয়ের মতো উঠে দাঁড়ালো, দুটো হাত ওপরে তুলে দ্রুত রান্নাঘরের দিকে চিৎকার করতে করতে দৌড়তে লাগলো। লেনি, উনি অ্যাডভোকেটকে বরখাস্ত করছেন। লেনি কেও পাকড়াও করার জন্য তার থাবা বাড়ালো, কিন্তু মাঝপথে এসে পড়ল ট্রাভেলার। এই বিসদৃশ অবস্থাটা সে ঘুষি বাগিয়ে পুষিয়ে নিল। মুষ্টিবদ্ধ হাতে সে কের পেছনে পেছনে ধাওয়া করল। কে ছিল তার সামনে, অনেকখানি আগে। লেনি তাকে ধরতে পারার আগেই সে অ্যাডভোকেটের ঘরের মধ্যে গিয়ে উপস্থিত হলো। সে তার পেছনে দরজাটা বন্ধ করার চেষ্টা করল, কিন্তু লেনি ততক্ষণে তার একটা পা দরজার ফাঁকে ঢুকিয়ে দিয়েছে, যাতে সে কের হাত ধরে তাকে পেছনে টেনে আনতে পারে। কে লেনির হাত ধরে ফেলল এবং এত জোরে চাপ দিল যে লেনি তার হাতের মুঠো শিথিল করল ফুপিয়ে ফুপিয়ে কাঁপতে কাঁপতে। ঘরের ভেতর নিজেও জোর করে ঢুকে পড়তে সে সাহস করল না, যদিও কে দরজার তালায় চাবি ঘুরিয়ে নিশ্চিত হলো যাতে আর কেউ ঢুকতে না পারে। আমি আপনার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, বিছানা থেকে অ্যাডভোকেট বলল। পাশের টেবিলে একটি নথি তিনি রেখে দিলেন, যেটা তিনি মোমবাতির আলোয় এতক্ষণ ধরে পড়ছিলেন, এবং চশমাটা পরে, যার মাধ্যমে তিনি কে খুব তীক্ষ্ণভাবে নিরীক্ষণ করছিলেন। ক্ষমা প্রার্থনার পরিবর্তে কে বলল, আমি আপনাকে বেশিক্ষণ আটকাবো না। এই মন্তব্যটি যেহেতু এটা ক্ষমা প্রার্থনার ভাষা নয়, অ্যাডভোকেট তাচ্ছিল্যের সঙ্গে বললেন, আমি এমন বেশি রাতে আর কখনো আপনার সঙ্গে দেখা করব না। সেটা আমারও মনের ইচ্ছে, কে মূর্খের মতো জবাব দিল। অ্যাডভোকেট তার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল, বসুন। কে একটা চেয়ার টেনে নাইট টেবিলের পাশে নিয়ে এলো, তার উপর বসতে বসতে বলল, যেহেতু আপনি বলছেন, আমার মনে হচ্ছে আমি যেন শুনতে পেলাম আপনি দরজার তালায় চাবি দিচ্ছেন। হ্যাঁ, কে বলল। তার কারণ লেনি, সে কাউকে আড়াল করছিল না। কিন্তু অ্যাডভোকেট বলে চলল, আবার কি সে আপনার উপর জুলুম করছিল? আমার উপর জুলুম? কে জিজ্ঞাসা করল। হ্যাঁ, অ্যাডভোকেট বললেন খকখক করতে করতে শেষ পর্যন্ত কাশতে আরম্ভ করার আগে। তারপর আবার কাশি থামলে খকখক করতে থাকলেন। আমার ধারণা যে সে আপনার উপর জুলুম করছে, সেটা লক্ষ্য না করে কি আমার উপায় আছে? অনেকটা ঘাবড়ে গিয়ে কে তার হাতটা টেবিলের ওপর রেখেছিল, সেই হাতে মৃদু চাপড় মারতে মারতে অ্যাডভোকেট বললেন। কে তখন দ্রুত তার হাতটা সরিয়ে ফেলল। আপনি এর ওপর তেমন গুরুত্ব দেবেন না, কে চুপ করে আছে দেখে অ্যাডভোকেট বলে চলল। যদি আমার কথা শোনেন তো ভালোই, তা না হলে তার হয়ে আমাকে আপনার কাছে মাফ চাইতে হবে। ওটাই ওর কাছে এক অদ্ভুত ব্যাপার, যেটা আমি অনেকদিন ধরেই ক্ষমা করে আসছি, এবং এ প্রসঙ্গ আমি তুললামও না যদি না আপনি দরজায় তালা বন্ধ করে দিতেন। তার এই অদ্ভুত আচরণ, ভালো কথা, আপনিই শেষ ব্যক্তি যার কাছে তার ব্যাখ্যা দেয়া উচিত বলে আমি মনে করি। কিন্তু আপনাকে এমন বিমূঢ় দেখাচ্ছে কেন? হ্যাঁ, লেনি প্রায় সব অভিযুক্ত ব্যক্তিকেই বেশ আকর্ষণীয় মনে করে। সে নিজেকে তাদের দরকার মতো তৈরি করে নেয়, সকলেরই প্রেমে পড়ে যায়, পরিবর্তে সকলেই ভালোবাসাও সে পায়। আমি যাতে মজা পাই সেজন্য এসব কথা সে আমাকেও বলে। অবশ্য আমি যখন তাকে এসব বলতে প্রশ্রয় দিই। এটা আপনাকে যেমন অবাক করেছে আমাকে তেমন করে না। যদি আপনার এসব দেখার ঠিক চোখ থাকে, তবে দেখবেন অভিযুক্ত ব্যক্তিদের সত্যিই একটা আকর্ষণ থাকে। এটা একটা আশ্চর্য পরিস্থিতি বলতে পারেন, প্রায় একটা প্রাকৃতিক নিয়ম। কারণ যদিও অভিযুক্ত হওয়ার ঘটনায় মানুষের চেহারায় আপাত কোনো পরিবর্তন ঘটে না, যা বেশ স্পষ্ট এবং সঙ্গে সঙ্গেই ধরা পড়ে, কিন্তু যেহেতু এগুলি কোনো সাধারণ ফৌজদারি মামলা নয়, অধিকাংশ অভিযুক্ত ব্যক্তি তার স্বাভাবিক রুটিন মাফিক কাজকর্ম চালিয়ে যান, এবং তারা যদি ভালো অ্যাডভোকেটের হাতে পড়েন,
তাহলে স্বার্থ তেমন ক্ষুণ্ণ হয় না। এবং তবু এদেরই মধ্যে যারা এসব ব্যাপারে অভিজ্ঞ, তারা জানে একটার পর আরেকটা মানুষকে বৃহৎ ভিড় থেকে কি করে বেছে নিতে হয়। তারা কি করে বুঝবে? আপনি জিজ্ঞাসা করবেন। আমার ভয় হয় আমার উত্তর আপনার মনে ধরবে না। তারা তাদের চিনতে পারে কারণ অভিযুক্ত ব্যক্তিরা সবসময় আকর্ষণীয়। অপরাধ বোধ যে তাদের আকর্ষণীয় করে তোলে তা নয়, কারণ অ্যাডভোকেট হিসেবে আমার বলা উচিত অন্ততপক্ষে তারা সকলেই অপরাধী নয়, এবং এও হতে পারে না যে স্বেচ্ছা অনুতাপের ন্যায়নীতি তাদের উপর আরোপিত তার অনুমানই তাদের আকর্ষণীয় করে তোলে। তারা সকলেই দণ্ডিত হবে না। অতএব এটাই সম্ভব যে শুধু তাদের বিরুদ্ধে যে অভিযোগ দাখিল হয়েছে সেই কারণেই কোনো না কোনো মতে তা আমাদের আকর্ষণ বাড়িয়েছে। অবশ্য এদের মধ্যে অনেকে অন্যদের তুলনায় একটু বেশি আকর্ষণীয়, কিন্তু মানতেই হয় তারা সকলেই আকর্ষণীয়, এমনকি ওই হতভাগা ব্লক পর্যন্ত। অ্যাডভোকেটের এই বাগাড়ম্ব শেষ হবার পর কে তার মানসিক স্থৈর্য আবার সম্পূর্ণ ফিরে পেল। সে এমনকি অ্যাডভোকেটের কথায় পরিষ্কার মাথা পর্যন্ত নাড়ল, যেন অ্যাডভোকেটের শেষ কথার সঙ্গে সেও একমত। অথচ মনে মনে সে এতক্ষণ তার সঞ্চিত ধারণার স্বীকৃতিই পাচ্ছিল যে অ্যাডভোকেট নিশ্চিতভাবে অপ্রয়োজনীয় বিষয় তুলে, যেমন এখন, মূল প্রশ্ন থেকে তার মনকে বিক্ষিপ্ত করার সচেষ্ট। প্রশ্নটি এই, তার মামলার ব্যাপারে তিনি কতটা এগিয়েছেন। সম্ভবত অ্যাডভোকেট বুঝতে পেরেছেন কে যা স্বাভাবিক তার থেকে অনেক বেশি শত্রুভাবাপন্ন, কারণ এবার তিনি তাকে তার কথা বলার সুযোগ দিতে একটু থামলেন, এবং কে কোনো কথা না বলায় তিনি তখন জিজ্ঞেস করলেন, আপনি কি আজ এখানে কোনো বিশেষ কারণে এসেছেন? হ্যাঁ, কে বলল মোমবাতির আলোটা এক হাতে আড়াল করে যাতে অ্যাডভোকেটকে ভালো করে দেখা যায়। আমি এসেছিলাম আজ থেকেই আপনার সাহায্য আর নেব না সেই কথা বলতে। আমি কি আপনার কথা ঠিক ঠিক বুঝতে পারছি? বালিশের ওপর এক হাতে ভর দিয়ে নিজেকে একটুখানি বিছানার ওপর তুলে অ্যাডভোকেট জিজ্ঞেস করলেন। আমার তো তাই মনে হয়। কে বলল। সে তখনও বেশ সোজা হয়ে বসে, যেন নিজেকে বল্টু দিয়ে আটকে পাহারা দিচ্ছে। বেশ তো, আপনার এই প্রস্তাব নিয়ে আমরা অন্তত আলোচনা করতে পারি। একটু থেমে অ্যাডভোকেট বলল। এটা আর পরিকল্পনার স্তরে নেই, এটা সিদ্ধান্ত। কে বলল। হতে পারে, অ্যাডভোকেট বললেন, কিন্তু আমাদের এত তাড়াতাড়ি কিছু করা ঠিক হবে না। তিনি আমরা শব্দটি ব্যবহার করলেন। মনে হয় কের কাছ থেকে বিচ্ছিন্ন হবার কোনো অভিপ্রায় তার নেই। কে সরকারি প্রতিনিধি না হয়েও অন্তত তার উপদেষ্টা হিসেবে বহাল থাকা যেন তার ইচ্ছে। এটা কোনো তড়িঘড়ি সিদ্ধান্ত নয়। আস্তে আস্তে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে কে চেয়ারের পেছনে আশ্রয় নিল। আমি এই বিষয়ে চিন্তা করেছি, হয়তো অনেক বেশি দিন ধরেই তা করেছি। এটা আমার চূড়ান্ত সিদ্ধান্ত। তাহলে আমাকে কয়েকটা মন্তব্য করতে দিন, অ্যাডভোকেট বললেন। গায়ের ঢাকাটা ছুঁড়ে ফেলে দিয়ে বিছানার প্রান্তে এসে তিনি বসলেন। তার আবরণহীন পা পাকা লোমে ঢাকা, ঠান্ডায় পা দুটো কাঁপছিল। তিনি কে বললেন সোফা থেকে একটা কম্বল এনে তাকে দিতে। কে কম্বল নিয়ে এসে বলল, ঠান্ডায় এমনভাবে খোলা গায়ে আপনার উঠে বসার দরকার ছিল না। এটা করার পেছনে আমার বিশেষ একটা কারণ আছে। বিছানার লেপটা তার গায়ের ওপর জড়াতে জড়াতে এবং কম্বলটা পায়ের ওপর বিছিয়ে অ্যাডভোকেট বললেন, আপনার কাকা আমার বন্ধু, এবং এই সময়ের মধ্যে আমিও আপনার প্রতি স্নেহপরবশ হয়ে উঠেছি। আমি খোলাখুলি একথা স্বীকার করছি, এর জন্য কোনো লজ্জা নেই। একজন বৃদ্ধের এই তীব্র ভাবের প্রকাশ কের কাছে সম্পূর্ণ অপ্রত্যাশিত, কারণ এর ফলে তাকে তার কথা আরও বেশি সরাসরিভাবে বলতে বাধ্য করা হবে, যেটা সে ভেবেছিল হয়তো পরিহার করা যেত, এবং তাতে তার মানসিকতাও ব্যাহত হতো না। এটা মনে মনে তাকে স্বীকার করে নিতেই হলো, যদিও এর ফলে তার সিদ্ধান্তের এক চুলও হেরফের হবে না। আমি আপনার এই স্নেহপরায়ণ মনোভাবের জন্য কৃতজ্ঞ, কে বলল, এবং আমি এও উপলব্ধি করেছি যে আমার সুবিধে হবে ভেবে আপনি যতটুকু পারেন তার সবটুকুই করেছেন। কিন্তু কিছুদিন হলো আমি ক্রমেই নিশ্চিত হচ্ছে যে আমার এই সমস্ত চেষ্টা যথেষ্ট নয়। আমি অবশ্য আমার এই মতামত এমন কারো ওপর চাপিয়ে দেবার চেষ্টা করব না যিনি শুধু বয়সী আমার চেয়ে অনেক প্রবীণ নন, অভিজ্ঞতার দিক থেকেও যথেষ্ট পরিণত। এখন যদি কিছু আমি আমার অজ্ঞাতসারে করে থাকি বলে আপনার মনে হয়, তো আমাকে অনুগ্রহ করে ক্ষমা করবেন। কিন্তু এই সিদ্ধান্ত নেয়ার পেছনে আমার প্রচুর কারণ আছে, এবং আমি আপনার কথাই ব্যবহার করে বলেছি যে আমি নিশ্চিত যে আমার এই মামলার যে সমস্ত পদক্ষেপ নেওয়া হয়েছে তার চেয়ে আরও অনেক বেশি দৌড়ঝাঁপ করা ও সক্রিয় ভূমিকা নেওয়া প্রয়োজন।
আমি আপনার কথা বুঝতে পেরেছি, অ্যাডভোকেট বললেন। আপনি অধৈর্য বোধ করছেন। না, কে বলল? একটু বোধহয় সে বিরক্ত বোধ করল। সে কারণেই যথাযথ শব্দ নির্বাচনে সে কম যত্ন নিল। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে যখন আমি প্রথম এখানে আমার কাকার সঙ্গে আসি, তখন মামলাটাকে যথেষ্ট গুরুত্বের সঙ্গে নিইনি। বলতে গেলে আমাকে যদি জোর করে মনে করে দেয়া না হতো, তাহলে ব্যাপারটা আমি সম্পূর্ণ ভুলে যেতাম। তা সত্ত্বেও আমার কাকা আমাকে জোর করলেন যাতে আমি আপনাকে আমার আইনজীবী হিসেবে নিয়োগ করি, এবং আমি তা করেছি তাকে খুশি করতে। একজন আশা করতে পারে যে তারপর থেকে মামলাটা তার বিবেকের ওপর কম ভার হয়ে দাঁড়াবে। একজন অ্যাডভোকেটকে নিযুক্ত করা হয়েছে তার কাঁধের বোঝা বহনের দায়িত্ব অন্য একজন নেবে এই ভেবে। কিন্তু ঠিক তার উল্টোটাই ফলল। আপনাকে অ্যাডভোকেট ঠিক করার আগে আমার এই মামলা এমনভাবে আমাকে বিধ্বস্ত করত না। আমি যখন একা ছিলাম আমি প্রায় কিছুই করিনি, তবু তা আমার কোনো চিন্তার কারণ হয়নি। অন্যদিকে একজন অ্যাডভোকেট পাবার পর থেকে আমার মনে হলো কিছু একটা ঘটার জন্য মঞ্চ তৈরি হয়েছিল। আমি দ্বিধাহীন মনে এবং ক্রমবর্ধমান আশা নিয়ে তাই কিছু ঘটার জন্য প্রতীক্ষা করছিলাম। কিন্তু আপনি তার কিছুই করলেন না। আমি স্বীকার করছি, আদালত সম্পর্কে আপনি আমাকে অনেক খবর দিয়েছেন, যেগুলো অন্য কোনো জায়গা থেকে জোগাড় করতে পারতাম না। কিন্তু সে সমস্ত সাহায্য একজন মানুষ যে প্রতি মুহূর্তে অনুভব করছে যে এই বিষয়গুলি গোপনে তার সমস্ত ভাবনা চিন্তার ওপর আধিপত্য বিস্তার করে চলেছে এবং দ্রুত তাকে গ্রাস করে নিচ্ছে, তার পক্ষে যথেষ্ট নয়। কে সামনে থেকে চেয়ারটা দূরে সরিয়ে দিল এবং এখন সে তার জ্যাকেটের পকেটে হাত দিয়ে সোজা হয়ে দাঁড়ালো। কোনো একজনের প্র্যাকটিসের একটা বিশেষ অধ্যায়ে, অ্যাডভোকেট নিচু গলায় শান্তভাবে বললেন, বাস্তবিক পক্ষে নতুন কিছু ঘটে না। আমার অনেক মক্কেলই তো আমার তাদের মামলায় ওই রকম স্তরেই এসে পৌঁছেছে এবং আমার সামনে ঠিক একইভাবে একই মনের গঠন নিয়ে আপনার মতো এসে দাঁড়িয়েছে এবং একই কথাও বলেছে। ভালোই তো, কে বলল? তাহলে তারাও আমারই মতো সঠিক। কিন্তু তা বলে একথা আমার যুক্তিবিরোধী নয়। আমি আপনার যুক্তিগুলো খণ্ডন করার চেষ্টা করছিলাম না, অ্যাডভোকেট বললেন। কিন্তু আমি আশা করেছিলাম আপনি অন্যদের চেয়ে বেশি বিচার বুদ্ধি দেখাবেন, যেহেতু আদালতের কাজকর্ম এবং আমার নিজের কাজের ধারা আপনাকে কিছুটা অন্তর্দৃষ্টি দান করেছে, যা সাধারণত আমার অন্য মক্কেলদের চেয়ে একটু বেশি। এবং এখন আমি না ভেবে পারছি না যে এত কিছুর পরও আমার ওপরে আপনার যথেষ্ট আস্থা নেই কেন। আপনি আপনার কাজ মোটেও সহজে করছেন না। কেস সামনে অ্যাডভোকেট ক্রমশ হতবান হয়ে উঠলেন। এমনকি তার পেশাগত আভিজাত্যই তিনি বিসর্জন দিয়েছেন, যা এই সমস্ত অবস্থায় প্রতিপক্ষকে বেশ স্পর্শ করে। তিনি এমন করছিলেন কেন? যদি বাইরের চেহারা ঠিক হয় তবে বলা যায় অ্যাডভোকেট হিসেবে তার খুব চাহিদা এবং তিনি বিত্তবানও বটে। কের মামলা না থাকা এবং তার জন্য ফি থেকে বঞ্চিত হওয়া এসব মানুষের ক্ষেত্রে তেমন কিছু নয়। অবশ্য তিনি পঙ্গু এবং তাই হয়তো ভাবছেন অন্যান্য মক্কেলও হয়তো তাকে ছেড়ে দেবে। হয়তো তাই তিনি কেকে ধরে রাখতে পীড়াপিড়ি করছেন। কিন্তু কেন? এ কি কের কাকার সম্পর্কে তার ব্যক্তিগত প্রীতি, নাকি তিনি কের এই মামলা খুবই বিশেষ ধরনের মনে করেন, যার প্রতিবাদী হিসেবে জিতলে সেই সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না? আদালতের বন্ধুদের কাছে গালগল্প করার সুযোগ পেয়ে তার সম্মান কিছু বৃদ্ধি পাবে। তার মুখ দেখে কিছু বোঝার উপায় নেই। মুখে রেখাগুলি খুঁজে খুঁজে কে হিসেব করল। একজনের মনে হতে পারে যে ইচ্ছে করে তিনি ভাবভাষাহীন মুখ করে রেখেছেন, যেন তার কথার প্রতিক্রিয়া কি হয় জানবার অপেক্ষায়। কিন্তু স্পষ্টতই তিনি কের এই নীরবতা অত্যন্ত আশাব্যঞ্জক অভিব্যক্তি বলে ধরে নিলেন, কারণ তিনি বলে চললেন, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমার অফিসটা বেশ বড়, কিন্তু কোনো অ্যাসিস্ট্যান্ট আমি বহাল করি না। কিন্তু আগের বছরগুলোতে ব্যাপারটা এমন ছিল না। এমন একটা সময় ছিল যখন অনেক আইনের ছাত্র আমার জন্য কাজ করত। কিন্তু আজ আজ আমি একা কাজ করি। এই যে পরিবর্তন, তা আমার প্র্যাকটিসের ধারা পরিবর্তনের কারণে হয়েছে। কারণ আজকাল আপনার মামলার মতো কাজেই বেশি নিবিষ্ট থাকি এবং অংশত একটা আত্মবিশ্বাস আমার ওপর ক্রমে ক্রমে শিকড় মেরে চলেছে। আমার মনে হয়েছে এ ধরনের মামলার দায়িত্ব আমি আর কারো ওপর ছেড়ে দিতে পারি না, যাতে আমার মক্কেলের প্রতি অন্যায় হয় এবং যে দায়িত্ব আমি নিজে হাতে তুলে নিয়েছি তাকে বিপদগ্রস্ত করে তোলা হয়। কিন্তু সবকিছু নিজে করার সিদ্ধান্তের স্বাভাবিক কয়েকটি কুফলও আছে। আমার কাছে অনেক মামলা এসেছিল যেগুলো আমাকে ফিরিয়ে দিতে হয়েছে, এবং শুধু সেই সমস্ত মামলাতেই আমি মনোনিবেশ করেছি যেগুলো বলতে গেলে আমাকে স্পর্শ করেছে। এবং আমি আপনাকে একথাও বলতে পারি যে
এই তল্লাটে তেমন হতভাগ্য লোকের কোনো অভাব নেই, যারা আমি যে কোনো উচ্ছিষ্ট ছুঁড়ে দিই না কেন তার উপর ঝাঁপিয়ে পড়তে তৈরি হয়ে আছে। এর ফলে আমার শরীর এত চাপ এবং মানসিক পরিশ্রমে ভেঙে পড়ে। তাহলেও আমি আমার সিদ্ধান্তের জন্য কোনো রকম অনুতাপ করি না। সম্ভবত আমার আরও দৃঢ় হওয়া এবং আরও অনেক মামলা ফিরিয়ে দেওয়া উচিত ছিল। কিন্তু যে মামলাগুলো আমি হাতে নিয়েছিলাম সেগুলো একই সঙ্গে যেমন প্রয়োজনীয় ছিল তেমনি সফলতাও লাভ করেছে। অন্তত ফলাফলের দিক থেকে বিচার করলে তাই দাঁড়ায়। আমি একসময় একজন সাধারণ আইনগত অধিকার সম্পন্ন অ্যাডভোকেট এবং এই সমস্ত মামলার অ্যাডভোকেটদের পার্থক্য সম্পর্কে অত্যন্ত সুন্দর শব্দবিন্যাস রচিত একটা বিবরণ পড়েছিলাম। লেখা ছিল এরকম: একজন অ্যাডভোকেট তার মক্কেলদের অত্যন্ত সূক্ষ্ম একটা সুতোর ওপর দিয়ে চূড়ান্ত রায় ঘোষণা পর্যন্ত হাঁটিয়ে নিয়ে যায়, আর অন্যজন মক্কেলকে তার সমস্ত দায়দায়িত্বের ভার নিজের কাঁধে শুরু থেকে রায়দান এমনকি তার পরবর্তী পর্যায় পর্যন্ত বহন করে, মধ্যে একবারও তাকে ফেলে দেয় না। সেটা সত্যি, কিন্তু একথা সত্য নয় যে এমনভাবে নিজে এই মহৎ কাজে আত্মনিয়োগ করার জন্য কোনো সময় অনুশোচনা করিনি। আর তা করেছি যখন, এই যেমন মামলায় আমার সমস্ত পরিশ্রম সম্পূর্ণভাবে ভুল বোঝা হলো, তখন হ্যাঁ, তখন এবং শুধুমাত্র তখনই। এজন্য একেবারেই যে আমার অনুশোচনা হয়নি তা নয়। তার এই বক্তৃতায় প্রত্যয়ের বদলে কে অধৈর্য করে তুলল। তার মনে হলো অ্যাডভোকেট যে সুরে কথা বললেন তাতে তিনি যেন তার মনে এই ধারণাই সৃষ্টি করতে চান যে তার জন্য যা জমা হয়ে আছে তার জন্য তার খুশি হওয়াই উচিত। আবার সেই একই পুরনো পরামর্শের পুনরাবৃত্তি হবে, সেই একই কথার উল্লেখ হবে যে তার পিটিশন কতটা অগ্রসর হয়েছে অমুক অথবা অমুক কর্মকর্তার মহৎ মেজাজের পরিপ্রেক্ষিতে, এবং এর জন্য কত বাধা এবং বিপত্তি রোধ করে সে দাঁড়িয়েছিল। সেসব ভুলে না গিয়ে সংক্ষেপে বলতে হয়, সেই একই বাসি হয়ে যাওয়া মামুলি উক্তি আবার আলোচিত হবে, হয় তাকে অস্পষ্ট মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করতে, না হয়তো তাকে এই রকম অস্পষ্ট বিপদের কথা বলে তার মনকে বিধ্বস্ত করে দিতে। সেটা চিরদিনের জন্য বন্ধ করে দিতেই হবে। তাই কে বলল, আমি যদি আপনাকে আমার প্রতিনিধি হিসেবে রাখি তবে আপনি আমার মামলার জন্য কি পদক্ষেপ নেবেন? অ্যাডভোকেট এমন একটা অপমানসূচক প্রশ্নও মিনমিন করে মেনে নিলেন এবং উত্তরে বললেন, আমি সেই সমস্ত ব্যবস্থাগুলোই চালিয়ে যাব যেগুলো মামলা শুরু হবার সময় আমি নিয়েছিলাম। আমি তা জানতাম, কে বলল। যাই হোক, কথা বাড়িয়ে শুধু সময় নষ্ট হচ্ছে। আমি আরও একটা চেষ্টা করে দেখব। অ্যাডভোকেট এমনভাবে বললেন যেন দোষ কেরই, তার কোনো দোষ নেই। আমার ধারণা আমার যোগ্যতা সম্পর্কেই শুধু নয়, আপনার ব্যবহারেও এমন বিভ্রান্তির কারণ আপনার এখানে সমাদৃত হওয়া। যদিও আপনি একজন অভিযুক্ত ব্যক্তি, অথবা বেশ স্পষ্ট করে বলা যায় যে অত্যন্ত অবহেলার সঙ্গে অন্তত মনে হবে সেইভাবেই আপনাকে দেখা হয়েছে। এমন অবজ্ঞার অবশ্য কারণ আছে, কারণ বন্দিত্ব অনেক সময় স্বাধীনতার চেয়ে অনেক নিরাপদ। কিন্তু আমি আপনাকে দেখাবো অন্যান্য অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে কেমন ব্যবহার করা হয়ে থাকে, এবং সম্ভবত এ থেকে আপনি একটা কি দুটো জিনিস শিখতে পারবেন। আমি এখন ব্লককে ডেকে পাঠাবো। আপনি বরঞ্চ দরজার তালাটা খুলে দিয়ে আমার বিছানার পাশে রাখা টেবিলের কাছে বসুন। আনন্দের সঙ্গে, কে বলল। হুকুমের শর্ত পূরণ করে সে সবসময়ই শিখতে প্রস্তুত, শুধু আগেভাগে সতর্কতা হিসেবে। যদিও সে আরও একবার জিজ্ঞাসা করল, আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আপনার সাহায্য থেকে অব্যাহতি নিচ্ছি? হ্যাঁ, অ্যাডভোকেট বললেন, কিন্তু এ বিষয়ে আপনি আপনার মতো মত এখনও বদলাতে তো পারেন। অ্যাডভোকেট আবার বিছানায় শুয়ে পড়লেন, পায়ের ওপর লেপটা টেনে আনলেন এবং দেয়ালের দিকে মুখ ঘোরালেন। তারপর তিনি ঘণ্টা বাজালেন। প্রায় সঙ্গে সঙ্গেই লেনি সেখানে উপস্থিত হলো। কি ঘটছিল জানার জন্য দ্রুত সে চারপাশে তার দৃষ্টি ছুড়ে দিচ্ছিল। কে চুপচাপ অ্যাডভোকেটের বিছানার পাশে বসে আছে দেখে সে মনে হলো আশ্বস্ত বোধ করছে। কের দিকে তাকিয়ে একটু হেসে মাথা নাড়ল। কে তার দিকে তাকালো ঠিকই, কিন্তু দৃষ্টি শূন্য। ব্লককে নিয়ে এসো, অ্যাডভোকেট বলল। যাই হোক, তাকে নিয়ে আসার বদলে সে দরজা পর্যন্ত গিয়ে ডাকল, ব্লক, অ্যাডভোকেট তোমাকে ডাকছেন। এবং তারপর সম্ভবত অ্যাডভোকেট দেয়ালের দিকে মুখ দিয়ে শুয়ে থাকায় তার দিকে কোনো মনোযোগ না দেওয়ার জন্য কের পেছনে এসে দাঁড়াবার অভিপ্রায়ে সে নিজেকে প্ররোচিত করল। সেখানে দাঁড়িয়ে বাকি সময়টুকু কের অভিনিবেশ নানাভাবে ব্যাহত করল লেনি। কখনো চেয়ারের পেছনে ঝুঁকে দাঁড়িয়ে, কখনো নরম আঙ্গুলে আস্তে সযত্নে তার চুল বিলি করতে করতে, অথবা কপালের ওপর আলতো হাতের ছোঁয়া দিয়ে। শেষকালে কে তার দুটো হাত ধরে তাকে নিবৃত করার চেষ্টা করল,
এবং সেও একটু বাধা দেবার চেষ্টার পর তার দুহাত কের কাছে সমর্পণ করল। ব্লক ডাক শোনার প্রায় সঙ্গে সঙ্গে এসে হাজির। তবু সে দরজার বাইরে দাঁড়িয়ে ইতস্তত করছিল। দেখে মনে হয় সে ভাবছিল ঘরে ঢুকবে কিনা। সে তার ভ্রু তুলল এবং ঘাড়টা সোজা করে ওঠালো, যেন তার উদ্দেশ্যে সমনটার পুনরাবৃত্তির জন্য, যাতে লোকটা ভেতরে আসে, তার জন্য কে তাকে উৎসাহিত করতে পারত। কিন্তু সে সিদ্ধান্ত নিয়েছে শুধু অ্যাডভোকেটকেই নয়, ওই বাড়ির সকলের সঙ্গেই সে সম্পর্ক ছিঁড়ে ফেলবে। তাই সে নিশ্চল হয়ে বসে থাকল। লেনিও চুপ করেছিল। ব্লক লক্ষ্য করল যে অন্তত তাকে কেউ বার করে দেবে না। তাই সে পা টিপে টিপে অত্যন্ত উদ্বিগ্ন মুখে ঘরের মধ্যে ঢুকল। তার পেছনে তার হাত দুটো মুষ্টিবদ্ধ। দরজাটা খোলাই থাকলো যাতে সে পিছু হটতে পারে। সে একবারও কের দিকে তাকালো না, কিন্তু তার চোখ নিবদ্ধ রাখল কুঁজওয়ালা লেপের ওপর, যার নিচে অ্যাডভোকেটকে প্রায় দেখাই যাচ্ছে না, কারণ অ্যাডভোকেট দেয়ালের অনেক কাছে সরে গেছেন। যাই হোক, বিছানা থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো, কে ওখানে? ব্লক? এই কথার সঙ্গে প্রশ্নটা ব্লকের ওপর একটা আঘাতের মতো এসে পড়ল। এতক্ষণ সে বেশ নম্র এবং ধীর পায়ে এগোচ্ছিল, কিন্তু অ্যাডভোকেটের প্রশ্নে সে লড়বড়ে হয়ে উঠল, যেন সে বুকে আঘাত পেয়েছে এবং পরে তার পিঠে বেশ উত্তম মধ্যম পড়েছে এবং একান্ত অনুগতের মতো সে নুয়ে নুয়ে পড়ছে। তখনও সে দাঁড়িয়ে উত্তর দিল, আপনারই সেবায়। তুমি কি চাও? অ্যাডভোকেট জিজ্ঞেস করলেন। ভুল সময় তুমি এসেছো। আমাকে কি ডেকে পাঠানো হয়নি? অ্যাডভোকেটের চেয়ে বেশি নিজের কাছেই সে কথাটা রাখল। হাত দুটো সামনের দিকে নিয়ে এলো, যেন নিজেকে পাহারা দিতে এবং পশ্চাৎপসরণের প্রস্তুতি হিসেবে। তোমাকে ডাকা হয়েছিল, অ্যাডভোকেট বললেন, এবং তুমি ভুল সময়েও এসেছ। একটু থেমে তিনি যোগ করলেন, তুমি সবসময় ভুল সময়ে আসো। যে মুহূর্তে ব্লক অ্যাডভোকেটের গলা শুনতে পেল, তখন থেকেই সে বিছানা থেকে তার চোখ সরিয়ে নিয়েছে এবং ঘরের কোণের দিকে তাকিয়ে শুধু শোনার জন্যই দাঁড়িয়ে থাকলো, যেন অ্যাডভোকেটের দৃষ্টিবান এমনই যা সে কদাচ সহ্য করতে পারবে। কিন্তু তার পক্ষে কিছু শোনাও অসুবিধাজনক, কারণ অ্যাডভোকেট দেয়ালের খুব কাছে সরে গিয়ে সেদিকেই মুখ রেখে কথা বলছেন, যেগুলি শুধু অস্পষ্টই নয়, খুব দ্রুতও। আপনি কি চান আমি বেরিয়ে যাই? ব্লক জিজ্ঞেস করল। বেশ, এখানে এসেই যখন পড়েছ, অ্যাডভোকেট বললেন, তখন থাক। একজনকে দেখে মনে হতে পারে যে অ্যাডভোকেট তার আবেদন মঞ্জুর করার পরিবর্তে মারবেন বলে শাসাচ্ছেন, কারণ লোকটি যৎপরনাস্তি কাঁপতে শুরু করছে। গতকাল, অ্যাডভোকেট বললেন, আমার বন্ধু তৃতীয় জজের সঙ্গে দেখা করেছিলাম এবং ক্রমে ক্রমে তোমার মামলা নিয়ে আলোচনাও করলাম। তিনি কি বললেন, তুমি কি তা জানতে চাও? আপনি যদি অনুগ্রহ করে বলেন, ব্লক বলল। যেহেতু সঙ্গে সঙ্গে অ্যাডভোকেট কোনো উত্তর দিলেন না, ব্লক আবার তার কাছে মিনতি জানালো এবং মনে হলো হাঁটু ভেঙে পড়ে যাবে। কিন্তু কে মাঝপথে এসে চিৎকার করে উঠল, আপনি ওটা কি করছেন? লেনি তার চিৎকারের আওয়াজ বন্ধ করার চেষ্টা করায় কে তার অন্য হাতটাও সারাশির মতো আঁকড়ে ধরল। কিন্তু কের এই চিৎকারের জন্য খেসারত দিতে হলো বেচারা ব্লককে। অ্যাডভোকেট তার দিকে প্রশ্ন ছুড়ে দিল, তোমার অ্যাডভোকেট কে? আপনিই তো, ব্লক বলল। এবং আমি ছাড়া? অ্যাডভোকেট জিজ্ঞেস করলেন। আপনি ছাড়া আর কেউ নেই, ব্লক বলল। তবে আর কারো কথায় কান দেবার দরকার নেই, অ্যাডভোকেট বললেন। ব্লক এই কথার সম্পূর্ণ অর্থই বুঝতে পারল। সে কের দিকে তার ক্রোধের আগুন ছড়িয়ে দিল এবং তার দিকে তাকিয়ে প্রচণ্ডভাবে মাথা নাড়ল। ভাষায় রূপান্তরিত হলে এর অর্থ দাঁড়ায় একরাশ গালিগালাজ। এবং এই সেই লোক যার সঙ্গে কে তার মামলা নিয়ে বন্ধুর মতো আলোচনা করতে চেয়েছিল। আমি আর আপনাদের কথার মধ্যে এসে দাঁড়াবো না, চেয়ারের পিঠে গা এলিয়ে দিয়ে কে বলল। মেঝের ওপর হামাগুড়ি দিয়ে বসুন, অথবা যদি চান হামাগুড়ি দিন, আমার কিছু যায় আসবে না। তবুও ব্লকের কিছু আত্মসম্মান অবশিষ্ট ছিল, অন্তত কে যেখানে আলোচ্য, কারণ সে অ্যাডভোকেটের উপস্থিতিতে যতটুকু সহজ সম্ভব জোর গলায় চেঁচাতে চেঁচাতে হাতের মুঠো উঁচিয়ে কের দিকে এগিয়ে গেল। আমার সঙ্গে অমন করে আপনি কথা বলতে পারেন না, এটা অনধিকার। আমাকে অপমান করে আপনি কি বলতে চান? এমনকি অ্যাডভোকেট মহোদয়ের সামনে তিনি আমাদের এখানে ঢুকতে দিয়েছেন, আমাদের দুজনকে, আপনাকে এবং আমাকে, শুধুমাত্র করুণাবশত? আপনার অবস্থা আমার থেকে কিছু ভালো নয়। আপনিও একজন অভিযুক্ত ব্যক্তি এবং আপনার বিবেক একই অভিযোগ বয়ে নিয়ে যাচ্ছে। আপনি যদি মনে করেন আপনি একই সঙ্গে একজন ভদ্রলোকও, তাহলে আমাকে বলতে দিন, আমিও আপনার মতোই এক বিরাট ভদ্রলোক, হয়তোবা আরও বড়, এবং সেইভাবেই আমাকে সম্বোধন করতে হবে আপনাকে। কারণ ওখানে বেশ সাবলীল ভঙ্গিতে বসবার অনুমতি পেয়েছেন বলে যদি আপনার মনে হয়,
আপনি বেশ সুবিধাজনক অবস্থায় আছেন এবং আপনার কথা মতো আমাকে হামাগুড়ি দিতে দেখেছেন। তাহলে আপনাকে একটা প্রবাদ মনে করিয়ে দিই। সন্দেহভাজন ব্যক্তিদের পক্ষে স্থির হয়ে বসে থাকার চেয়ে হাঁটাচলা করা অনেক ভালো। কারণ না জেনে বিশ্রামের মধ্যে বসে থেকে তারা ভারসাম্য বজায় রাখে। সেখানেই দাঁড়িপাল্লায় তাদের পাপের ওজন হয়। কে একটা শব্দ উচ্চারণ করল না। বিস্ময়ের সঙ্গে নিষ্পলক চোখে সে এই উন্মাদ মানুষটির দিকে তাকিয়ে রইল। গত 1 ঘন্টার মধ্যে মানুষটার কি অদ্ভুত পরিবর্তন! এটা কি তার মামলা যা তাকে এতখানি উত্তেজিত করেছে যে সে বন্ধু এবং শত্রুর মধ্যে কোনো তফাৎ বুঝতে পারছে না? ও কি বুঝতে পারছে না যে অ্যাডভোকেট তাকে ইচ্ছে করে হতমান করছে, আর কোনো উদ্দেশ্য নিয়ে নয়? অন্তত এক্ষেত্রে কের কাছে সে তার ক্ষমতা জাহির করছে এবং সম্ভবত কে ভয় পাইয়ে তার বশ্যতা আদায় করারই জন্য। এসব সত্ত্বেও ব্লক যদি বিষয়টা অনুধাবন করতে অসমর্থ হয়, অথবা সে যদি অ্যাডভোকেট সম্পর্কে এতটাই সন্ত্রস্ত হয়ে থাকে যে সে এসব বুঝতে যা দরকার তা করতে পারে না, তাহলে এটাই বা কিভাবে সম্ভব হয় যে সে এতটাই ধূর্ত বা সাহসী যে অন্য উকিলেরও সাহায্য নিচ্ছে, আর কে তার গোপন কথা জানা সত্ত্বেও তাকে আক্রমণ করতে পারার মতো এতটা বোকামই বা কিভাবে সে করতে পারে? তার এই মূর্খের মতো সাহস আরও এক ধাপ এগিয়ে গেছে। সে এখন অ্যাডভোকেটের বিছানার পাশে এসে কের বিরুদ্ধেই অভিযোগ জানাবে। অ্যাডভোকেট মহাশয়, সে বলল, আপনি শুনেছেন এই লোকটা আমাকে কি বলল? তার মামলাটা আমার তুলনায় মাত্র কয়েক ঘন্টা পুরনো, এবং তবু বলবো, যদিও এই মামলায় আমি 5 বছরের মতো ফেঁসে আছি, তা সত্ত্বেও সে আমাকে উপদেশ দেওয়ার দায়িত্ব নিজের ওপর নিয়েছে। আমাকে সে গালাগালি পর্যন্ত করেছে। কিছুই জানে না, অথচ আমাকে গালিগালাজ করেছে। আমাকে, যে নিজে তার বোধশক্তিতে যতখানি কুলোয় কর্তব্য হিসেবে সব নিয়ম, তার ধর্মভীরুতা এবং ঐতিহ্য নিবিড়ভাবে অনুধাবন করে কাজ করছে। কারো কথায় তুমি কান দিও না, অ্যাডভোকেট বললেন। যা তোমার নিজের কাছে উচিত মনে হবে তাই করো। নিশ্চয়ই, ব্লক বলল, যেন সে নিজেকে আত্মবিশ্বাসী করে তুলল, এবং তারপরেই এক ঝলক পাশে তাকিয়ে বিছানার পাশে হাঁটু গেড়ে বসল। আমি আপনার পাশে নতজানু হয়ে বসেছি, আমার অ্যাডভোকেট, সে বলল। কিন্তু অ্যাডভোকেট কোনো সাড়া দিলেন না। ব্লক সতর্কতার সঙ্গে এক হাতে লেপটার ওপর হাত বুলালো। নীরবতা যা নাকি সকলের ওপর আধিপত্য বিস্তার করেছিল, তারই মধ্যে লেনি কের মুঠো থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলল, আমাকে ছেড়ে দাও, আমার লাগছে। আমি এখন ব্লকের সঙ্গে থাকতে চাই। সেখান থেকে চলে গিয়ে সে বিছানার একধারে বসল। সে আশায় ব্লক দারুণ খুশি। সে মনে ধরার মতো নানা রকম ভঙ্গি করল, যদিও তার মুখ অভিনয় যেন লেনির করুণা ভিক্ষা করছে, যাতে সেই তার হয়ে অ্যাডভোকেটের কাছে একটু সালিশি করে। বোঝাই যায়, অ্যাডভোকেট হয়তো দিতে পারেন এমন যে কোনো খবরই হোক না কেন, তার সেগুলো জানা জরুরি। কিন্তু সম্ভবত সেগুলো সে তার অন্য উকিলকে দিতে চায়, সেই সমস্ত খবরের সবটুকু ব্যবহার করার জন্যে। লেনি মনে হয় ঠিক জানত কি করে অ্যাডভোকেটকে মিষ্টি কথায় ভোলাতে হয়। সে অ্যাডভোকেটের দিকে মুখ এগিয়ে ঠোঁট দুটো অল্প ফাঁক করল, যেন চুমু খেতে বলছে। ব্লক সঙ্গে সঙ্গে হাতে চুমু খেল এবং লেনির প্ররোচনায় তার দুবার পুনরাবৃত্তি করল। কিন্তু অ্যাডভোকেটের নীরবতায় চিৎ ধরল না। তিনি এতে সাড়া না দিতে যেন অটল। লেনি তখন তার ঋজু শরীরের সুন্দর রেখাগুলিকে প্রদর্শন করল। বৃদ্ধ লোকটির মুখের খুব কাছে নিজের শরীরটা নামিয়ে আনল এবং তার দীর্ঘ সাদা চুলে আহ্লাদে হাত বোলাতে লাগল। সেটাই শেষ পর্যন্ত একটা জবাব দেবার ইচ্ছে জাগিয়ে তুলল। ওকে আমি বলতে ইতস্তত করছি, অ্যাডভোকেট বললেন, এবং একজনকে দেখতে পারবে যে তিনিই তার মাথাটা ঝাঁকাচ্ছেন, সম্ভবত লেনির হাতের চাপ ঘনিষ্ঠভাবে উপভোগ করতে। ব্লক চোখ নামিয়ে শুনছিল, যেন তার ওপর কোনো কর্তব্য চাপানো হয়েছে। আপনি তাহলে ইতস্তত করছেন কেন? লেনি জিজ্ঞাসা করল। ও আজকে কেমন ব্যবহার করছে? লেনির প্রশ্নের জবাবের উত্তরের বদলে অ্যাডভোকেট খোঁজ করলেন। এ কথার উত্তর দেওয়ার আগে সে চোখ নামিয়ে ব্লককে দেখল এবং মুহূর্তের জন্য তাকে লক্ষ্য করল। সে তখন তার দুটো হাত ওপরের দিকে তুলে করুণা প্রার্থনার ভঙ্গিতে হাত জোর করে দাঁড়িয়ে। অবশেষে লেনি গম্ভীরভাবে মাথা নাড়ল, অ্যাডভোকেটকে পাশ ফেরালো এবং বলল, সে বেশ শান্ত এবং পরিশ্রমী, একজন বয়স্ক ব্যবসায়ী, একজন দীর্ঘ শ্মশ্রুমণ্ডিত মানুষ, একটা অল্প বয়সের মেয়ের কাছে তার পক্ষে কিছু বলার জন্য ভিক্ষা করছে। তার ব্যক্তিগত মনের কথা তারই থাক, সে তার সঙ্গী ভদ্রলোকটির চোখে কোনো যুক্তি খুঁজে পাবে না। একজন দর্শকের কাছেও এটা অপমানজনক।
এটাই অ্যাডভোকেটের পদ্ধতি এবং এমন অবস্থায় ভাগ্যবশত কে বেশিক্ষণ পড়তে হয়নি। অবস্থাটা এমনই যে মক্কেল তার সমস্ত পৃথিবীটাই ভুলে গেল এবং তার মামলার সমাপ্তির দৃশ্য গোচরে যতদিন না আসে এই মিথ্যা পথের আশ্রয়ে চেষ্টা করে যাবে মামলার সফল সমাপ্তির জন্য এক অন্ধ আশায়। মক্কেল থাকল না, অ্যাডভোকেটের কুকুর হয়ে গেল। অ্যাডভোকেট যদি বিছানার নিচে হাঁটু মুড়ে গুড়িসুড়ি দিয়ে যেতে বলেন যেন সেখানেই সেই কুকুরের আশ্রয়, তাহলে তাই করবে এবং ঘেউ করতে থাকবে যদি অ্যাডভোকেট তেমন আদেশ দেন। একজন সমালোচকের নির্লিপ্ততা থেকে কে তার সবটাই লক্ষ্য করল। মনে হয় তাকে যেন এই সমস্ত প্রক্রিয়া গভীরভাবে অনুধাবন করতে ডাকা হয়েছে, সমস্ত বিষয়টা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাখিল করার জন্যে এবং সমস্ত বিবরণটা লিখে নথি হিসেবে দাখিল করতে। সমস্ত দিন ধরে সে কি করছে? অ্যাডভোকেট তখনও বলে চলেছেন, আমি তাকে পরিচারিকার ঘরে তালাবন্ধ করে রেখেছিলাম। লেনি বলল, আমাকে আমার কাজে যেন বিরক্ত না করে তার জন্য ওখানেই সাধারণত ও থাকে। আমি ভেন্টিলেটরের মধ্যে দিয়ে যখন তখন দেখছি ও কি করছিল। সে পুরো সময় বিছানার ওপর হাঁটু মুড়ে বসে জানালার ফ্রেমের ওপর যে বইটা আপনি ওকে দিয়েছিলেন সেটা খুলে রেখে পড়ছিল। সেটা আমাকে একটা ভালো ধারণা দিল, কারণ জানলাটা হাওয়া চলাচলের একটা সুরি পথ মাত্র, যার মধ্য দিয়ে কমই আলো আসে। তাহলে এইভাবেই ব্লক বই পড়ায় অবিচল থেকে আমাকে বুঝিয়ে দিল কেমন বিশ্বস্ততার সঙ্গে তাকে যা বলা হয় ব্লক তাই করে। আমি এটা শুনে খুশি হলাম, অ্যাডভোকেট বললেন, কিন্তু সে যে কি পড়ছে তা বুঝতে পেরেছিল? এই সময় ব্লক অতিরিক্ত ঠোঁট নাড়ছিল। বুঝি লেনি তাকে যে প্রশ্ন করবে বলে সে আশা করছে তার উত্তরগুলো তৈরি করছিল। হ্যাঁ নিশ্চয়ই, লেনি বলল। অবশ্য সেটা আমি নিশ্চিতভাবে বলতে পারি না, তবে এটুকুই আমি বলতে পারি যে পড়ার ব্যাপারে সে বেশ মনোযোগী। সমস্ত দিন ধরে সে একটা পৃষ্ঠায় আঙুল দিয়ে পড়ছিল, পাতা উল্টায়নি। আমি উঁকি মারতেই দেখেছি সে দীর্ঘশ্বাস ফেলছে, যেন পড়তে তাকে বেশ চেষ্টা করতে হচ্ছে। দেখে মনে হয় যে বইটা আপনি ওকে পড়তে দিয়েছিলেন সেটা বোঝা খুবই কঠিন। হ্যাঁ, অ্যাডভোকেট বললেন, এই ধর্মশাস্ত্রগুলি যথেষ্ট দুরূহ। আমি বিশ্বাস করি না সে বাস্তবিক পক্ষে এগুলো বুঝতে পেরেছে। ওগুলো দেওয়ার উদ্দেশ্য হলো শুধু তাকে সামান্য একটা জ্ঞান দেয়া যে তার পক্ষ সমর্থনের জন্য আমাকে কি প্রচণ্ড পরিমাণে এই প্রতিকূল অবস্থার মধ্যে চেষ্টা করে যেতে হচ্ছে, আর কার জন্য এই চেষ্টা আমি চালিয়ে যাচ্ছি। কথায় প্রকাশ করতে গেলে এটা প্রায় হাস্যকর হয়ে উঠবে। আমি এটা করছি ব্লকের সুবাদে। তার বোঝা উচিত কি এর অর্থ। ও কি না থেমেই পড়ে যাচ্ছিল? প্রায় একদম না থেমেই, লেনি উত্তর দিল। ও একবার শুধু আমাকে জল খাবে বলেছিল এবং ঘুলঘুলির মধ্য দিয়ে আমি জলের গ্লাসটা ওর হাতে পৌঁছে দিয়েছি। তারপর ৮টা নাগাদ আমি ওকে বার হতে দিয়েছিলাম এবং কিছু খেতে দিয়েছিলাম। ব্লক কের দিকে চকিতে একবার তাকালো, যেন সে তার এমন সৎ রেকর্ড সম্পর্কে প্রভাবিত হয়। তার আশা উত্তরোত্তর বাড়তে লাগল। তার ভঙ্গিতে সেই শীতকে থাকা ভাবটা অনেক কমল এবং সে তার হাঁটুর ভার এক পা থেকে অন্য পায়ে সামান্য সরিয়ে আনল। এটা আরও লক্ষণীয় যে অ্যাডভোকেটের পরের কথাগুলো আবার তাকে সিটিয়ে দিল। তুমি তার প্রশংসা করছো, অ্যাডভোকেট বললেন, কিন্তু তাতে আমার পক্ষে তাকে কিছু বলা আরও কঠিন হয়ে উঠল, কারণ জজের মন্তব্যগুলি কোনো মতেই তার অথবা তার মামলার পক্ষে যায়নি। পক্ষে যায়নি? লেনি জিজ্ঞেস করল। সেটা কিভাবে সম্ভব? ব্লক তার দিকে গভীর দৃষ্টিতে তাকালো, যেন সে বিশ্বাস করছিল জজের দীর্ঘ ঘোষণা তার পক্ষে ঘুরিয়ে দেবার যোগ্যতা তার আছে। না, অনুকূল নয়, অ্যাডভোকেট বললেন। ব্লকের প্রসঙ্গ যখন তুলি তিনি এমনকি বিরক্তও বোধ করলেন। বললেন, ব্লকের কথা উত্থাপন করবেন না। কিন্তু সে তো আমার মক্কেল, আমি বললাম। তাহলে বলবো ওর বিষয়টা হাতে নিয়ে আপনি শুধু আপনার সময় নষ্ট করছেন। তিনি তার কথার পুনরাবৃত্তি করলেন। আমি বললাম, আন্তরিকভাবে তার মামলা নিয়ে চিন্তিত এবং নিজেকে এত নিয়োজিত করেছে, মামলা কিভাবে এগুচ্ছে তার সঙ্গে যোগ রাখতে সে আমার বাড়িতে প্রায় বসবাস শুরু করেছে। এমন নিষ্ঠার সচরাচর কারো চোখে পড়ে না। ব্যক্তিগতভাবে সে বরঞ্চ ঘৃণ্য, তার হাবভাবও খারাপ এবং গালিগালাজের বাইরে এবং ইচ্ছে করেই এমন অতিরঞ্জনের আশ্রয় নিতে হয়েছে। এ সমস্ত শুনে তিনি উত্তর দিলেন, ব্লক শুধু ধূর্ত, সে অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছে এবং জানে কি করে নিজের সুবিধার জন্য কোনো অবস্থায় কিভাবে কাজে লাগাতে হয়। কিন্তু তার ধূর্ততার চেয়ে অজ্ঞানতা অনেক বেশি। আপনার কি জানা আছে
যদি তার মামলা তখন পর্যন্ত আরম্ভই হয়নি, সে কি বলবে? যদি তাকে বলা হয় যে ঘণ্টা তার মামলা শুরু হবার জন্য চিহ্নিত, এখন পর্যন্ত তা বাজানো হয়নি? ওখানে শান্ত হয়ে থাকো, ব্লক, অ্যাডভোকেট বললেন, কারণ ব্লক তখন কাঁপা কাঁপা পায়ের ওপর ভর দিয়ে ঠিক উঠতে যাচ্ছিল। বোঝাই যায় কেন এমন হলো, তার কারণ জানার জন্য প্রার্থনা জানাতে। এই প্রথম অ্যাডভোকেট সরাসরি ব্লকের উদ্দেশ্যে কিছু বললেন। উজ্জ্বলতাবিহীন চোখে তিনি নিচের দিকে তাকালেন। তার দৃষ্টি কিছুটা অস্পষ্ট এবং খানিকটা ব্লকের দিকে ফেরানো, যে নাকি তখন আবার আস্তে আস্তে কুঁকড়ে গিয়ে বিছানার নিচে হাঁটুর উপর ভর দিয়ে বসেছিল। জজের সেই মন্তব্যের বিশেষ কোনো তাৎপর্য সম্ভবত তোমার সম্পর্কে নেই, অ্যাডভোকেট বললেন। প্রত্যেকটি কথায় এমন আতঙ্কগ্রস্ত হয়েও না। আবার যদি তুমি এমন করো, তবে তোমাকে কখনো আর কিছু বলবো না। যেন তোমার চূড়ান্ত দণ্ডাদেশ দেওয়া হয়েছে এমনভাবে আমার দিকে তাকিয়ে থাকলে আমি কোনো বিবৃতি দিতে পারি না। আমার মক্কেলের সামনে এমন ব্যবহার করার জন্য তোমার লজ্জিত হওয়া উচিত। আমার ওপর তার আস্থা এভাবে ধ্বংস করে দিচ্ছ। তোমার হলোটা কি? তুমি এখনো বেঁচে আছো এবং আমারই সুরক্ষায়। তোমার আতঙ্ক অর্থহীন। কোনো না কোনো জায়গায় তুমি পড়েছ যে একজন মানুষের প্রায়ই দৈবক্রমে কোনো কথায় দণ্ড আসে এবং দৈব দুর্বিপাকে হঠাৎই কোনো একজন প্রসঙ্গহীন মানুষের আচমকা উচ্চারিত কোনো কথা থেকে। এই কথা সবটুকু স্বীকার না করেও বলা যায় এটা নিশ্চিত সত্য, কিন্তু এটাও সত্যি যে তোমার এই আতঙ্ক আমাকে বিরক্ত করে এবং এর দ্বারা আমার উপর যে তোমার আস্থা নেই তা তুমি লুকোতে পারো না বলেই মনে হয়। জজ যে মন্তব্য করেছেন আমি মাত্র তাই তোমাকে বললাম। তুমি ভালো করেই জানো যে এসব ক্ষেত্রে বিভ্রান্তির জাল ভেদ করা প্রায় অসম্ভব। উদাহরণ হিসেবে বলি যে এই জজ মনে করছেন যে একটা বিশেষ অবস্থায় মামলার শুনানি আরম্ভ হয়েছে, কিন্তু আমি এটা অনুমান করি যে সেগুলো অন্য বিন্দুতে এসে শুরু হয়েছে। শুধু এক্ষেত্রে মতের অমিল, আর কিছুই নয়। শুনানির বিশেষ পর্যায়ে পুরনো ঐতিহ্য অনুসারে ঘণ্টাটা অবশ্যই একবার বেজে উঠবে। জজের মতে মামলার শুনানির আরম্ভ এইভাবেই চিহ্নিত হয়। আমি এখন তোমাকে তার বিরুদ্ধে কি সওয়াল হবে বলতে চাই না। তুমি সেগুলি বুঝবে না। এটুকু জানলেই যথেষ্ট যে জজের এই অভিমতের বিরুদ্ধে অনেক যুক্তি আছে। এমন বিমূঢ় অবস্থায় ব্লক বিছানার সামনে পড়ে থাকা কম্বলের গা থেকে রোয়াগুলি টেনে টেনে তুলতে লাগল। জজের মন্তব্য তাকে এমনই সন্ত্রস্ত করেছে যে কিছুক্ষণের জন্য অ্যাডভোকেটের প্রতি তার সম্মানসূচক ভীতি যেন কোথাও উধাও হয়ে গেছে এবং সে শুধু নিজের কথাই ভাবছে। জজের কথাগুলি নানা দিক থেকে সে উল্টে পাল্টে পরীক্ষা করে দেখছে। ব্লক, লেনি তার কলার ধরে এবং ওপরের দিকে একটু তুলে হ্যাঁচকা টানে যেন তাকে সতর্ক করে দিচ্ছে, এইভাবে বলল, কম্বলটাকে এখন মুক্তি দাও, অ্যাডভোকেটের কথা শোনো। কে ঠিক বুঝে উঠতে পারল না যে অ্যাডভোকেটের এই অভিনয় যে তার বিশ্বাস জয় করবে। কথা তিনি কি করে ভাবলেন? যদি না অ্যাডভোকেট ইতিমধ্যে তাকে বিরূপ করে থাকে, তবে অন্তত এই দৃশ্য সম্পূর্ণভাবে এবং চিরদিনের জন্য তাকে কের মন থেকে সরিয়ে নেবার পক্ষে যথেষ্ট।